ঘটনাটি আজ আপনাকে লিখে পাঠাতে চাচ্ছি সেটা ঘটেছিল আমার বন্ধুর সাথে। আমার বন্ধু একজন ট্রাক ড্রাইভার। সঙ্গত কারণে ওর আসল নাম প্রকাশ করছি না, তাই আপনি ধরে নিন ওর নাম শরীফ। আমার ইমেলটি সিলেক্ট হলে আমি অত্যন্ত খুশি হব। আপনাকে ঠিক সেভাবে লিখে পাঠাই যেভাবে আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। বলছেন শরীফ, 2001 সালের ঘটনা। এক কনস্ট্রাকশন সাইটে কাজ করতাম। জায়গাটা ছিল শহর থেকে অনেক দূরে। লোকালয় বলতে যা বোঝায় তার চিহ্ন মাত্র ছিল না সেখানে। চারদিকে শুধু ধুধু প্রান্তর, মাইলের পর মাইল খোলা মাঠ। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন মনমরা হয়ে থাকত। আর রাতে তো কথাই নেই। রাতের আধার সেখানে এমনভাবে নামতো যেন সমস্ত পৃথিবীকে তার কালো চাদরের নিচে গিলে ফেলতে চাইছে। আমাদের কাজের জায়গাটা জেনারেটরের মাধ্যমে চালানো কয়েকটি শক্তিশালী স্পটলাইট দিয়ে আলোকিত করে থাকত। কিন্তু সেই আলোর সীমানা যেখানে শেষ হতো সেখান থেকে শুরু হতো এক ভয়ঙ্কর বেদঘুটে অন্ধকার। সে অন্ধকারের দিকে তাকালে মনে হতো ওটা যেন জীবন্ত কোনো কিছু, যা সুযোগের অপেক্ষায় নিঃশব্দে ওত পেতে বসে আছে। সেদিন ছিল ভরা বর্ষার পরের এক রাত। আকাশে মেঘ আর চাঁদের লুকোচুরি খেলা চলছিল। আমি বালু ভর্তি একটা ভারী ট্রাক নিয়ে সাইটে পৌঁছালাম রাত 10টা নাগাদ। রাস্তা খারাপ থাকায় আসতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী আমার পৌঁছানোর পরেই লেবাররা এসে বালু নামানোর কাজ শুরু করবে। কিন্তু সেদিন সাইটে পৌঁছে দেখি চারদিকে একদম শুনশান, কোনো মানুষের চিহ্ন নেই। শুধু জেনারেটরের একটানা ঘর ঘর শব্দ রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছিল। আমি হর্ন বাজালাম কয়েকবার, কিন্তু কেউ এলো না। অগত্যা লেবারদের ফোন দিলাম। তারা জানালো অন্য একটা জরুরি কাজে আটকে পড়েছে, তবে 10-15 মিনিটের মধ্যেই ওরা এসে পৌঁছাবে। ট্রাকের ইঞ্জিন বন্ধ করে আমি নিচে নামলাম। লম্বা সফরের কারণে শরীরটা ম্যাজম্যাজ করছিল। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরালাম। ধোয়ার রিং পাকাতে পাকাতে আমি চারপাশটা দেখছিলাম। স্পটলাইটের আলোয় ভেজা বালু আর ইটের স্তূপগুলো চকচক করছিল। একটা অদ্ভুত পরিবেশ তৈরি হচ্ছিল। আলোর বৃত্তের ঠিক বাইরেই যেন অন্ধকারের একটা দেয়াল দাঁড়িয়ে আছে। সেই দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। মনে হচ্ছিল ওই অন্ধকারের ওপারে এমন কিছু আছে যা আমাদের এই আলোর জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। হঠাৎ করে আমার চোখ দুটো এক জায়গায় আটকে গেল। আলোর সীমানা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানটায় গভীর অন্ধকারের ভেতর থেকে দুটো উজ্জ্বল লাল বিন্দু জ্বলে উঠল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কোনো গাড়ির হেডলাইট বা টর্চের আলো হবে, কিন্তু না, আলো দুটো স্থির ছিল, ঠিক যেন দুটো চোখ। সেগুলো একবার জ্বলছিল আবার নিভছিল, অনেকটা জীবন্ত কোনো কিছুর চোখের পলক ফেলার মতো। আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। সিগারেটটা তখন আমার আঙ্গুলের ফাঁকে জ্বলছিল, কিন্তু আমি সেটার কথা ভুলে গিয়েছিলাম। আমি এক দৃষ্টি তাকিয়ে রইলাম সেই লাল বিন্দু দুটোর দিকে। ওগুলো কি হতে পারে? কোনো বন্যপ্রাণী, শিয়াল বা বনবিড়াল? এই সম্ভাবনাটা মাথায় আসতেই আমার ভয়টা কিছুটা কমলো। এরকম খোলা প্রান্তরে দু একটা বন্যপ্রাণী থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু পরক্ষণেই আমার মনে হলো শিয়াল বা বনবিড়ালের চোখ তো এমন টকটকে লাল হয় না। অন্ধকারে তাদের চোখে আলো পড়লে সবুজ বা হলদে আভা দেখা যায়, কিন্তু এই আলো দুটো ছিল রক্তের মতো লাল, আর সেগুলো থেকে যেন নিজস্ব একটা আভা ঠিকরে বের হচ্ছিল। যত আমি ভাবছিলাম ততই আমার ভেতরকার ভয়টা বাড়তে থাকছিল। সিগারেটটা হাত থেকে কখন যে পড়ে গেছে আমি টেরও পাইনি। চারপাশের বাতাসটা হঠাৎ করেই যেন অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল ওই লাল চোখ দুটো সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। একটা অশুভ চাউনি যা আমার শরীরের রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি আর এক মুহূর্ত বাইরে দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। দ্রুত পায়ে হেঁটে গিয়ে প্রায় লাফিয়ে ট্রাকের কেবিনে উঠে পড়লাম। দরজাটা সশব্দে বন্ধ করে সিটকিনে তুলে দিলাম। কাছের জানালাটা সামান্য ফাঁক করে আমি আবার সে অন্ধকারের দিকে তাকালাম। লাল চোখ দুটো তখনও সেখানে ছিল, একই জায়গায় স্থির এবং জলজলে। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। সিদ্ধান্ত নিলাম যতক্ষণ না লেবাররা আসছে আমি ট্রাক থেকে এক পাও নিচে নামবো না। আমি অপেক্ষা করতে লাগলাম আর ওই ভয়ঙ্কর লাল চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলাম ওটা আসলে কিসের চোখ। আমার হৃৎপিণ্ডটা তখন এমন ভাবে ধুকপুক করছিল যেন মনে হচ্ছিল বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। আমি শুধু চেয়েছিলাম ওই জিনিসটা যেন কাছে না আসে, যেন ওই আলোর বৃত্তের ভেতরে তার ছায়াও না পড়ে। কিন্তু আমি জানতাম না সেই রাতের জন্য আমার ভয়ঙ্কর অভিজ্ঞতার কেবল শুরু হয়েছিল মাত্র। ট্রাকের নিরাপদ আশ্রয়ে বসে আমি কাছের জানালা দিয়ে বাইরের সেই ভয়ঙ্কর অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। আমার সমস্ত মনোযোগ তখন
কেন্দ্রীভূত ছিল ওই দুটো জলজলে লাল বিন্দুর উপর। সময় যেন থমকে গিয়েছিল। প্রতিটা সেকেন্ড আমার কাছে ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছিল। লেবারদের আসতে দেরি হওয়াটা আমার বিরক্তির কারণ না হয়ে বরং আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল এই নির্জন প্রান্তরে আমি আর ওই অদেখা জিনিসটা ছাড়া আর কেউ নেই। আমি বারবার ঘুরে দেখছিলাম আর মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করছিলাম, যেন তিনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম ওই লাল চোখ দুটোর পাশে খানিকটা দূরে আরো এক জোড়া লাল বিন্দু জ্বলে উঠল। তারপর আরো এক জোড়া এবং তারপর আরো একটা। দেখতে দেখতে প্রায় 3-4 জোড়া টকটকে লাল চোখ সে অন্ধকার থেকে আমার দিকে তাকিয়ে রইল। আমার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। এতগুলো বন্য প্রাণী একসাথে, তো আবার এরকম অদ্ভুত চোখওয়ালা। আমার মস্তিষ্ক কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। আর ঠিক তখনই আমি আরো একটি ভয়ঙ্কর জিনিস খেয়াল করলাম, যা আমার মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত বইয়ে দিল। আমি ট্রাকের ড্রাইভিং সিটে বসেছিলাম, যা মাটি থেকে প্রায় 4-5 ফুট উঁচু। সেই উচ্চতা থেকে আমি বাইরের সবকিছু দেখছিলাম। আমার অভিজ্ঞ চোখ দিয়ে আমি একটা আন্দাজ করার চেষ্টা করলাম ওই লাল চোখগুলো মাটি থেকে ঠিক কতটা উঁচুতে জ্বলছে। আমি আমার ট্রাকের উচ্চতার সাথে তুলনা করে যা বুঝলাম, তাতে আমার কলিজা শুকিয়ে যাওয়ার জোগাড় হলো। চোখগুলো মাটি থেকে কম করে হলেও 6-7 ফুট উঁচুতে অবস্থান করছিল। এই হিসাবটা মাথায় আসতেই আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। 6-7 ফুট উঁচু ঢাকা শহরের আশপাশে এমন কি প্রাণী থাকতে পারে যে এতটা লম্বা? বাঘ বা ভালুকের মতো প্রাণীও তো এত লম্বা হয় না, আর তাদের চোখও এমন টকটকে লাল হয় না। আমার মন থেকে বন্য প্রাণীর ধারণাটা নিমিষেই মুছে গেল। তাহলে এগুলো কি? আমার মাথায় তখন দ্বিতীয় যে সম্ভাবনাটা এলো তা আরো বেশি ভয়ঙ্কর। ডাকাত দল হতে পারে। তারা কোনো ভয়ঙ্কর মুখোশ পরে বা অন্য কোনো উপায়ে চোখে এমন লাল আলো জেলে রেখেছে ভয় দেখানোর জন্য। কিন্তু এই ভাবনাটাও কেমন যেন অবান্তর মনে হলো। প্রথমত, এতগুলো মানুষ একসাথে সবাই 6-7 ফুট লম্বা হবে, এটা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, ডাকাতরা সাধারণত অতর্কিতে হামলা করে। এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ভয় দেখানোর মতো ধৈর্য তাদের থাকার কথা নয়। আর মানুষের চোখে বা কেন আগুনের মতো জ্বলতে যাবে? আমার চিন্তা শক্তি ধীরে ধীরে লোপ পাচ্ছিল। ভয় আমার সমস্ত সত্তাকে গ্রাস করে ফেলছিল। আমি বুঝতে পারছিলাম আমি যা দেখছি বা যা অনুভব করছি তা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটি এমন কিছু যার ব্যাখ্যা আমার জানা নেই। এটা কোনো খারাপ জিনিস যা মানুষের জগতের বাইরের। এই উপলব্ধিটা আমাকে আরো বেশি অসহায় করে তুলল। আমি যেন এক অদৃশ্য ফাঁদে আটকে গিয়েছিলাম। এমন সময় আমার ভাবনার মাঝেই হঠাৎ করে আমার ট্রাকের পেছনের বডিতে ঠক ঠক করে একটা শব্দ হলো। শব্দটা এতই আকস্মিক ছিল যে আমার গলা ছেড়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। আমি ধরে নিয়েছিলাম ওই লম্বা অবয়বগুলো আমার ট্রাকের কাছে চলে এসেছে। আমার চিৎকারে বাইরে থেকে একজন বলে উঠল, আরে ভাই, কি হয়েছে? ডরাইলেন নাকি? আমি চমকে বাইরের দিকে তাকালাম। দেখি 4-5 জন লেবার ট্রাকের পাশে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন যে শব্দটা করেছিল সে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করছে। তাদের দেখে আমার ধরে যেন পানি এলো। এতক্ষণ আমি যে ভয়ঙ্কর একাকিত্বে ভুগছিলাম তা এক মুহূর্তে কেটে গেল। মানুষ দেখে, মানুষের কণ্ঠস্বর শুনে আমার বুকের ভেতরের ধুকপুকানি কিছুটা শান্ত হলো। লেবারদের সর্দার এগিয়ে এসে বলল, কি ভাই শরীফ ভাই, এমন করে চিল্লায় উঠলেন কেন? আমরা তো মনে করছি কোনো বিপদ হয়েছে। আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। আমি যদি তাদের সত্যিটা বলি, ওই লাল চোখের কথা, ওই 6-7 ফুট লম্বা অবয়বের কথা, তাহলে তারা কি ভাববে? তারা হয় আমাকে পাগল ভাববে, নয়তো ভীতু বলে হাসি ঠাট্টা করবে। এ বয়সে সে মানুষের কাছে হাসির পাত্র হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। তাছাড়া তারা আমার কথা বিশ্বাস করবে সেই সম্ভাবনাও খুব কম। হয়তো ভাববে আমি গাঁজা টাজা খেয়ে আবল তাবল বকছি। তাই আমি ব্যাপারটা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি একটা শুকনো হাসি দিয়ে বললাম, আরে না, কিছু না। আসলে অনেকক্ষণ ধরে একা একা বসে আছি তো হঠাৎ পেছনে শব্দ হয় চমকে গিয়েছিলাম। ভাবছিলাম অন্য কিছু। আমার কথা শুনে তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করলো, কিন্তু আর কিছু বলল না। আমি তাড়াতাড়ি ট্রাকের দরজা খুলে নিচে নামলাম। এমনভাবে আচরণ করতে লাগলাম যেন কিছুই হয়নি। আমি তাদের বললাম, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বালু নামিয়ে ট্রাকটা খালি করে দাও, আমাকে আবার ফিরতে হবে। আমার তারা দেখে তারা আর কথা বাড়ালো না, সবাই মিলে কাজে লেগে গেল। কিন্তু আমি যখন ট্রাক থেকে নামলাম তখন একবার আর চোখে সে অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। সেখানে আর কোনো লাল চোখ ছিল না। চারদিক আগের মতো শান্ত নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি তা কোনো বিভ্রম ছিল না। এই খারাপ জিনিসগুলো হয়তো মানুষ দেখে আপাতত লুকিয়ে পড়েছে, কিন্তু তারা এখনো ওখানেই আছে,
ওই অন্ধকারের গভীরে, আর তারা আমার উপর নজর রাখছে। এই চিন্তাটা আমার মন থেকে এক মুহূর্তের জন্য দূর হচ্ছিল না, আর আমার শরীরটা অজানা এক আশঙ্কায় বারবার কেঁপে উঠছিল। লেবাররা পুরোদমে বালু নামানোর কাজ শুরু করে দিয়েছে। তাদের বেলচার শব্দ, নিজেদের মধ্যে কথাবার্তা, আর ট্রাকের ওপর থেকে বালু ফেলার ধূপধাপ শব্দ, সব মিলিয়ে কিছুক্ষণের জন্য হলেও পরিবেশটা স্বাভাবিক হয়ে উঠেছিল। আমি তাদের কাজের তদারকি করার জন্য কাছে রাখা একটা প্লাস্টিকের চেয়ারে গিয়ে বসলাম। ট্রাক থেকে জায়গাটা 4-5 গজ দূরে হবে। যদিও আমার মন থেকে ভয়টা পুরোপুরি যাচ্ছিল না, তবু মানুষের উপস্থিতি আমাকে কিছুটা সাহস যোগাচ্ছিল। আমি পকেট থেকে আরো একটা সিগারেট বের করে ধরালাম। ভাবলাম এটা হয়তো আমার স্নায়ুকে কিছুটা শান্ত করতে পারবে। আমি চেয়ারে বসে তাদের কাজ দেখছিলাম আর আনমনে সিগারেট টান দিচ্ছিলাম। মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করছিলাম। ভাবছিলাম কালকের দিনের কথা, সংসারের খরচের কথা, ছেলের স্কুলের বেতনের কথা, কিন্তু কোনোভাবেই আমি সেই লাল চোখের চিন্তা মাথা থেকে সরাতে পারছিলাম না। বারবার আমার মনে হচ্ছিল ওই অন্ধকারের ভেতর থেকে কেউ বা কিছু একটা আমাদের উপর নজর রাখছে। হঠাৎ করেই কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি যে চেয়ারটায় বসেছিলাম সেটা সজোরে আমার নিচ থেকে সরে গেল। আমি ধরাম করে মাটিতে পড়ে গেলাম। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আমি সামলানোর কোনো সুযোগই পাইনি। মনে হলো কেউ যেন চেয়ারের পায়ে ধরে পেছন থেকে সজোরে একটা টান দিয়েছে। মাটিতে পড়ে আমার কোনো ইয়ার মাথায় বেশ ভালোই চোট লাগলো। আহ করে একটা শব্দ করে আমি কোনো মতো উঠে দাঁড়ালাম। আমার প্রথম ধারণা হয়েছিল হয়তো চেয়ারের পায়া ভেঙে গেছে, কিন্তু আমি উঠে দাঁড়িয়ে যা দেখলাম তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। চেয়ারটা একদম অক্ষত অবস্থায় আমার পাশেই পড়ে আছে। একটা পায়াও ভাঙেনি, এমনকি সামান্য চিড়ও ধরেনি। তাহলে আমি পড়লাম কিভাবে? চেয়ারটা তো যথেষ্ট মজবুত ছিল। আমি হতভম্ব হয়ে চারদিকে তাকালাম। আমার আশপাশে কেউ ছিল না। লেবাররা ট্রাকের অন্যদিকে কাজ করছিল। তারা হয়তো টেরও পায়নি। আর আমার পেছনে তো সেই জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই নেই। আমি নিজের শরীরের ধুলোবালি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালাম, কিন্তু আমার মনটা তীব্র সন্দেহে দুলতে শুরু করলো। এটা কোনো সাধারণ ঘটনা নয়। একটা স্থির চেয়ার এভাবে নিজে থেকে সরে যেতে পারে না। তখনই আমার মনে পড়লো একটু আগের সেই অদ্ভুত ঘটনার কথা। সেই টকটকে লাল চোখের কথা মনে পড়তেই আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম এই দুটো ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। যে অশুভ উপস্থিতি আমি একটু আগে টের পেয়েছিলাম, সেটাই হয়তো আমাকে ভয় দেখানোর জন্য বা আঘাত করার জন্য এই কাণ্ডটা ঘটিয়েছে। ভয়ে আমার ভেতরটা শুকিয়ে এলেও আমি নিজেকে সামলে নিলাম। লেবারদের সামনে দুর্বলতা প্রকাশ করতে চাইলাম না। আমি চেয়ারটা তুলে আবার আগের জায়গায় রাখলাম এবং তার উপর বসলাম। এবার আমি অনেক বেশি সতর্ক। আমার কান দুটো খাড়া হয়েছিল সামান্যতম অস্বাভাবিক শব্দের জন্য, আর চোখ দুটো বারবার চারপাশ পর্যবেক্ষণ করছিল। কিন্তু এরপর যা ঘটল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চেয়ারে বসার মিনিট খানেক পরেই আমি আমার ঘাড়ে, কানের ঠিক পেছনে একটা ভারী এবং গরম নিঃশ্বাসের উপস্থিতি টের পেলাম। নিঃশ্বাসটা এতই বাস্তব ছিল যে আমার মনে হলো আমার পেছনেই কেউ একজন মুখ নিয়ে এসে দাঁড়িয়েছে। সেই নিঃশ্বাসের সাথে একটা অদ্ভুত পচার সাথে সাথে গন্ধও যেন আমার নাকে এসে লাগলো। আমার গায়ের সমস্ত লোম ভয়ে খাড়া হয়ে গেল। শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল, কিন্তু ঘাড়ের ওপরে সেই জায়গাটা আগুনের মতো গরম লাগছিল। আমার পেছনে ফিরে তাকানোর সাহস হলো না। আমি জানি পেছনে কেউ থাকার কথা নয়, কিন্তু এই অনুভূতিটা এত তীব্র ছিল যে আমার মস্তিষ্ক আর কোনো যুক্তি মানতে চাইছিল না। আমার মনে হচ্ছিল আমি যদি এখন পেছনে ফিরি তাহলে এমন কিছু দেখব যা সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি পাথরের মতো চেয়ারে বসে রইলাম। আমার শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি পকেট থেকে কাঁপা কাঁপা হাতে সিগারেটের প্যাকেটটা বের করলাম। ভেবেছিলাম আগুন জ্বালালে হয়তো সাহস কিছুটা বাড়বে, কিন্তু ভয় আমার স্নেহতন্ত্রকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে আমার হাত দুটো থর থর করে কাঁপছিল। আমি কোনোভাবেই লাইটারটা জ্বালাতে পারছিলাম না। কয়েকবার চেষ্টার পর যখন আমি সিগারেটটা মুখে দিতে যাব, ঠিক তখনই হাত থেকে ফসকে সেটা মাটিতে পড়ে গেল। সিগারেটটা পড়েছিল আমার পায়ের ঠিক পাশেই। আমি সেটা তোলার জন্য নিচু হলাম, আর নিচু হয়ে আমি যা দেখলাম তা দেখার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি দেখলাম আমার চেয়ারের নিচ থেকে, পেছনের অন্ধকার থেকে একটা কালো কুৎসিত হাত বেরিয়ে আসছে। হাতটা মানুষের হাতের মতো নয়, বরং কোনো জানোয়ারের থাবার মতো। ওটাতে মাত্র 4টা লম্বা লম্বা আঙ্গুল, আর প্রতিটা আঙ্গুলের মাথায় ছিল প্রায় 1 ইঞ্চি লম্বা ময়লা ধারালো নখ। হাতটার রং ছিল কুচকুচে কালো, যেন আলকাতরা দিয়ে বানানো। চামড়াটা ছিল খসখসে
এবং দেখতে অনেকটা বড় আকৃতির কোনো চিলের পায়ের মতো। সেই ভয়ঙ্কর হাতটা ধীরে ধীরে আমার পা ধরার জন্য এগিয়ে আসছিল। তার নড়াচড়া ছিল সাপের মতো ধূর্ত এবং শীতল। সেই মুহূর্তে আমার মনে হলো সময় যেন থেমে গেছে। আমি শুধু তাকিয়ে রইলাম সেই ভয়াল হাতটার দিকে। আমার চিৎকার করার শক্তিও লোপ পেয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। কোন এক অশুভ জিনিস আমাকে তার শিকার বানাতে চাইছে। সেই কালো নখওয়ালা হাতটা ছিল সে অশুভ শক্তির বাস্তব রূপ, যা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছিল আমার সর্বনাশ করার জন্য। সেই ভয়ঙ্কর দৃশ্যটা আমার চোখের সামনে স্থির হয়েছিল। একটা কুচকুচে কালো 4 আঙ্গুলের লম্বা নখওয়ালা হাত ধীরে ধীরে আমার পা ধরার জন্য এগিয়ে আসছে। ওটার প্রতিটি নড়াচড়া আমার মস্তিষ্কে যেন চিরস্থায়ীভাবে গেঁথে যাচ্ছিল। আমার শরীরটা অবশ হয়ে গিয়েছিল, কিন্তু আমার মন আতঙ্কে চিৎকার করে কাঁদছিল। আমি পালানোর চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। ওই হাতটা কোনো সাধারণ হাত ছিল না, ওটা ছিল যেন সাক্ষাৎ নরকের কোনো প্রতিনিধির অংশ। ওর মধ্যে যে অশুভ আর অমঙ্গলের ছায়া ছিল তা আমি আমার সমস্ত সত্তা দিয়ে অনুভব করতে পারছিলাম। আমি আর সহ্য করতে পারলাম না। যখন ওই হাতটা আমার পায়ের প্রায় কাছাকাছি চলে এলো, তখন আমার গলার ভেতর থেকে অবরুদ্ধ ভয়টা একটা প্রচন্ড চিৎকারে বেরিয়ে এলো। আমি চিৎকার করে বললাম, আর তারপরেই আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। আমার জ্ঞান আর আমার শরীরের ওপর ছিল না। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরল, আমি আবিষ্কার করলাম যে আমি কনস্ট্রাকশন সাইটের ছোট্ট অফিস ঘরটার ভেতরে একটা খাটের উপর শুয়ে আছি। আমার চারপাশে সেই লেবাররা ভিড় করে দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। একজন আমার চোখে মুখে পানি ছিটাচ্ছে। আমার মাথাটা অসম্ভব ভারী লাগছিল, আর সারা শরীরে একটা তীব্র ব্যথা অনুভব করছিলাম। আমাকে চোখ খুলতে দেখে লেবারদের সর্দার বলে উঠল, শরীফ ভাই, জ্ঞান ফিরছে আপনার? কি হয়েছে আপনার? ওইভাবে চিল্লায় উঠছিলেন কেন? অন্য একজন বলল, আমরা তো ভালো ফেলতেছিলাম, হঠাৎ আপনার চিৎকার শুনে চাইয়া দেখি আপনি মাটিতে পয়রা ছটফট করতেছেন। আমরা দৌড়াইয়া আসার আগেই তো আপনি বেহুশ। এবার আমি আর কোনো কিছু লুকানোর চেষ্টা করলাম না। আমার ভয়, লজ্জা, সংকোচ সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল আমার জীবনের আশঙ্কা। আমি তাদের কাছে পুরো ঘটনাটা খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। সে অন্ধকারের মধ্যে জল করা লাল চোখ, সেগুলোর মাটি থেকে অস্বাভাবিক উচ্চতা, চেয়ার থেকে আমার পড়ে যাওয়া, ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করা, এবং সবশেষে সেই ভয়ঙ্কর কালো হাতটার কথা। আমি কিছুই বাদ দিলাম না। আমার কথাগুলো বলার সময় আমার গলা কাঁপছিল, শরীরটা ধরধর করছিল। আমি প্রায় কান্নার পর্যায়ে চলে গিয়েছিলাম। আমি আশা করেছিলাম আমার এই অবস্থা দেখে তারা অন্তত আমার কথা বিশ্বাস করবে, কিন্তু আমার কথা শেষ হওয়ার পর আমি দেখলাম তারা একে অপরের দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন তারা আমার মানসিক সুস্থতা নিয়ে সন্দেহান। সর্দার আমার পাশে বসে আমার কাঁধে হাত রেখে বলল, শরীফ ভাই, আপনি মনে হয় অনেক টায়ার্ড। সারাদিন ট্রাক চালাইছেন, তার উপর এই রাতের ডিউটি। এরকম ক্লান্ত থাকলে অনেক সময় মানুষ উল্টাপাল্টা দেখে, আবল তাবল ভাবে। আপনার সাথেও হয়তো তাই হয়েছে। অন্য একজন তাকে সমর্থন করে বলল, হ ভাই, এখানে আমরা কত বছর ধরে কাজ করি, কোনোদিন তো এমন কিছু দেখি নাই বা শুনি নাই। আপনি বেশি চিন্তা করেন না, সব আপনার মনের ভুল। তাদের কথা শুনে আমার প্রচন্ড রাগ হলো, কিন্তু তার চেয়েও বেশি হলাম হতাশ। আমি জানতাম আমি কি দেখেছি। ওটা আমার মনের ভুল বা ক্লান্তিজনিত বিভ্রম ছিল না, ওটা ছিল বাস্তব, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব। কিন্তু আমি তাদের কিভাবে বোঝাবো? তাদের চোখে আমি হয়তো একজন ক্লান্ত ভীতু মানুষ ছাড়া আর কিছুই না। আমি আর তর্ক করলাম না, চুপ করে গেলাম, কারণ আমি জানতাম তাদের বিশ্বাস করানো আমার পক্ষে সম্ভব নয়। আমার জ্ঞান পুরোপুরি ফিরে আসার পর তারা আমাকে ধরে ধরে বাইরে নিয়ে এলো। ততক্ষণে আরো 2টো বালু ভর্তি ট্রাক এসে পড়েছে। লেবাররা আবার তাদের কাজে লেগে গেল। আমার ট্রাকের বালু নামানো প্রায় শেষ। 2 জন লেবার আমার কাছে এসে বলল, শরীফ ভাই, আপনার শরীরটা ভালো না, আপনি বরং আজকে রাইতে আর ট্রাক নিয়ে যায়েন না, এখানে একটু জিরাই আনেন, সকালে যাইন। তাদের প্রস্তাবে আমার মনটা সায় দিলেও আমার পকেটের অবস্থা সায় দিল না। আমি যদি এখন ডিউটি বাদ দিয়ে এখানে থেকে যাই, তাহলে আমার মালিক কালকের রোজ থেকে টাকা কেটে রাখবে। এই সামান্য বেতনের চাকরি করি, একদিনের টাকা কাটা যাওয়া মানে আমার জন্য অনেক বড় ক্ষতি। তাই আমি তাদের প্রস্তাব ফিরিয়ে দিলাম। আমি বললাম, না ভাই, যেতে আমাকে হবেই। মালিককে কি জবাব দেব? তাছাড়া এখন তো আর কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। আমার জেদ দেখে তারা আর কিছু বলল না। বালু নামানো শেষ হলে তারা আমাকে ডাক দিল। আমি উঠে দাঁড়িয়ে ট্রাকের দিকে এগিয়ে গেলাম। আমার পা দুটো তখনও কাঁপছিল, কিন্তু আমি মনের জোরে হাঁটছিলাম। লেবাররা আমাকে সাবধানে যেতে বলে আবার নতুন আসা ট্রাকগুলো খালি করার কাজে লেগে গেল। আমি আমার খালি ট্রাকের ড্রাইভিং সিটে বসলাম। ইঞ্জিন চালু করার আগে
আমি একবার সেই অন্ধকারের দিকে তাকালাম। চারদিক শান্ত, কিন্তু আমার কাছে মনে হলো ওই অন্ধকারের প্রতিটি কণা যেন বিদ্রুপের হাসি হাসছে। আমি জানি ওই খারাপ জিনিসটা এখনো ওখানেই আছে, হয়তো অপেক্ষা করছে আমার একাকী হওয়ার। আমি মনে মনে আল্লাহর নাম নিলাম, আয়াতুল কুরসি পড়লাম আর স্টিয়ারিং এ হাত রাখলাম। আমাকে ফিরতেই হবে, এই ভয়াল জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে চলে যেতে হবে। কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে আসল ভয়ঙ্কর পরীক্ষাটা ওর জন্য রাস্তাতে অপেক্ষা করছে। আমি ট্রাক নিয়ে পুনরায় বালুয়ানার সেই পরিচিত পথে রওনা দিলাম, কিন্তু আমার হৃদয় বলছিল এই যাত্রা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভয়ঙ্কর যাত্রা হতে চলেছে। কনস্ট্রাকশন সাইটের আলোর সীমানা পেছনে ফেলে আমার ট্রাক যখন নিকোষ কালো অন্ধকারে প্রবেশ করলো, আমার বুকের ভেতর ধুকপুকানিটা যেন কয়েক গুণ বেড়ে গেল। আমার একমাত্র সঙ্গী ছিল ট্রাকের হেডলাইটের জোরালো আলো, যা সামনের কাঁচা রাস্তাটাকে চিরে দিচ্ছিল। কিন্তু সে আলো রাস্তার দুই পাশের জমাট বাঁধা অন্ধকারকে একটুও কমাতে পারছিল না। আমার মনে হচ্ছিল আমি যেন এক আলোর সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছুটে চলেছি, যার দুই পাশে উৎপেতে আছে অশুভ ছায়ারা। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরেছিলাম, আমার হাত দুটো ঘামে ভেজে যাচ্ছিল। আমি বারবার আয়নায় পেছনের দিকে তাকাচ্ছিলাম, যদিও আমি জানতাম পেছনে তাকানোর মতো সাহস আমার নেই। আমার সমস্ত মনোযোগ ছিল সামনের রাস্তার ওপর। আমি শুধু চাইছিলাম যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত এলাকাটা পার হয়ে মূল সড়কে উঠতে। ট্রাক চালিয়ে প্রায় 10-15 মিনিট পার হওয়ার পর আমি একটা অদ্ভুত জিনিস অনুভব করতে শুরু করলাম। আমার ট্রাকটা খালি, অথচ আমার মনে হচ্ছে ট্রাকটা ধীরে ধীরে অসম্ভব ভারী হয়ে আসছে। ইঞ্জিনের শব্দ একটা পরিবর্তন এসেছে। ইঞ্জিনটা যেন অনেক বেশি শক্তি প্রয়োগ করছে, যেমনটা করে মালবোঝাই অবস্থায়। প্রথমে আমি ভাবলাম হয়তো রাস্তার চড়াইয়ের কারণে এমনটা মনে হচ্ছে, কিন্তু রাস্তাটা ছিল একদম সমতল। তাহলে ট্রাকটা ভারী লাগছে কেন? আমার মনের মধ্যে খচখচানি শুরু হলো। সাইটে ঘটে যাওয়া ঘটনাগুলোর পর আমার মন থেকে কোনো কিছুই আর অস্বাভাবিক বলে মনে হচ্ছিল না। আমি অ্যাক্সিলারেটরে আরো চাপ দিলাম, গতি বাড়াতে চাইলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম ট্রাকের গতি বাড়ছে না, বরং মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে ট্রাকটাকে টেনে ধরে রেখেছে। এই অনুভূতিটা এতটাই প্রবল ছিল যে আমার মনে হলো আমার খালি ট্রাকে হয়তো কয়েক টন ওজনের কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক তখনই আমার পিলে চমকানো সেই ঘটনাটা ঘটলো। হঠাৎ করে আমার ট্রাকের পেছনের খালি বডি থেকে প্রচন্ড লাফালাফির শব্দ আসতে শুরু করলো। ধুপধাপ ধুপধাপ, যেন 10-12 জন লোক একসাথে আমার ট্রাকের ওপর উঠে পড়েছে এবং উন্মত্তের মতো লাফাচ্ছে। শব্দের সাথে সাথে পুরো ট্রাকটা ভয়ঙ্কর ভাবে ঝাঁকে খেতে শুরু করলো। ডানে বামে এমন ভাবে দুলছিল যে আমার মনে হচ্ছিল এই বুঝি ট্রাকটা উল্টে যাবে। আমার ভয়ে কলিজার পানি শুকিয়ে গেল, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমার আর এক মুহূর্তের জন্য বুঝতে বাকি রইল না যে আমার ট্রাকে যারা বা যা কিছু উঠেছে তারা কোনো মানুষ নয়। সাইটের সেই খারাপ জিনিসগুলোই আমার পিছু নিয়েছে, তারা আমার ট্রাকের ওপর সওয়ার হয়েছে। এই উপলব্ধিটা আমাকে আতঙ্কে প্রায় পাথর করে দিয়েছিল, কিন্তু সেই ভয়ঙ্কর মুহূর্তেও আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করেনি। আমার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যাই হয়ে যাক আমি ট্রাক থামাবো না। যদি আমি এখন ট্রাক থামাই তাহলে আমার আর রক্ষা নেই, ওরা আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। আমি দাঁতে দাঁত চেপে এক্সেলারেটরে আমার সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। ইঞ্জিনটা গগন বেদারে চিৎকার শুরু করলো, কিন্তু ট্রাকের গতি বাড়ার বদলে আরো কমে আসছিল। যখন এটা এতই তীব্র ছিল যে আমি স্টিয়ারিং হুইল ধরে রাখতেই হিমশিম খাচ্ছিলাম। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। আমি মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম। আমার জীবনের সমস্ত দোয়া কালাম যা কিছু মনে ছিল আমি অনবরত পড়ে যাচ্ছিলাম। আমি জানি না এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমার এই সামান্য প্রতিরোধ কোনো কাজে আসবে কিনা, কিন্তু এছাড়া আমার আর কিছুই করার ছিল না। আরো কিছুটা পথ এভাবে চলার পর আমার চোখের সামনে এমন এক দৃশ্য ভেসে উঠল যা দেখার পর আমার চিৎকার করার তীব্র ইচ্ছা হলো, কিন্তু আমার গলা দিয়ে একটা স্বরও ফুটল না। আমি দেখলাম আমার ট্রাকের হেডলাইটের আলোয় রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে 3টা কালো অবয়ব। পা থেকে মাথা পর্যন্ত তারা ছিল নিশ্ছিদ্র কালো, যেন অন্ধকারের এই অংশ। তাদের কোনো মুখমণ্ডল বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যাচ্ছিল না, শুধু বোঝা যাচ্ছিল তারা অস্বাভাবিক রকমের লম্বা, আর তাদের মাথার জায়গায় ঠিক চোখের অবস্থানে জল জল করছিল সেই একই টকটকে লাল দুটো করে চোখ। তারা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল, যেন আমার পথ আটকানোর জন্যই তাদের এই অবস্থান। তাদের স্থির হয়ে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ছিল যে কোনো হিংস্র পশুর আক্রমণের আগের মুহূর্তের চেয়েও ভয়ঙ্কর। আমি তাদের দেখে এতটাই হতভম্ব এবং আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে আমার পা নিজে থেকেই ব্রেকের ওপর চেপে বসলো। আমি না চাইতেও প্রচন্ড শব্দ করে ট্রাকটাকে ব্রেক কষে ফেললাম।
ট্রাকটা একটা ভয়ঙ্কর ঝাঁকুনি দিয়ে সেই কালো অবয়বগুলোর থেকে মাত্র 4-5 হাত দূরে এসে থেমে গেল। ইঞ্জিনটা তখনও চালু ছিল, কিন্তু চারদিকে নেমে এসেছিল এক পিনপতন নীরবতা। এমনকি আমার ট্রাকের ওপরের সেই লাফালাফির শব্দও থেমে গিয়েছিল। আমি নিথর হয়ে ড্রাইভিং সিটে বসে রইলাম। আমার সামনে দাঁড়িয়েছিল সেই 3টি ভয়াল ছায়ামূর্তি। তাদের জ্বলন্ত লাল চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি আমার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। পালানোর আর কোনো পথ খোলা ছিল না। আমি যেন এক জীবন্ত দুঃস্বপ্নের মধ্যে আটকে গিয়েছিলাম, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় আমার জানা ছিল না। ট্রাকের হেডলাইটের আলোয় রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকা সেই 3টি কালো অবয়বের দিকে তাকিয়ে আমার শরীরটা যেন এক নিথর লাশে পরিণত হলো। আমার চোখ দুটো খোলা ছিল, আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার হাত পা নাড়ানোর বা কথা বলার কোনো শক্তি ছিল না। ভয় আমার সমস্ত শরীরকে অবশ করে দিয়েছিল। আমি এক অসহায় দর্শকের মতো আমার নিজের আসন্ন পরিণতি দেখার জন্য অপেক্ষা করছিলাম। সেই অবয়বগুলোর কোনো নির্দিষ্ট আকার ছিল না। মনে হচ্ছিল কেউ যেন কালি গোলা অন্ধকার দিয়ে মানুষের মতো একটা আকৃতি তৈরি করেছে। তারা ছিল অস্বাভাবিক লম্বা আর শীর্ণ। তাদের শরীর থেকে যেন এক শীতলতা নির্গত হচ্ছিল, যা গাড়ির বন্ধ কাজ ভেদ করেও আমি অনুভব করতে পারছিলাম। আর তাদের সেই লাল চোখ, সেই চোখে কোনো পলক ছিল না, ছিল শুধু এক অপার্থিব স্থির দৃষ্টি যা আমার আত্মার ভেতর পর্যন্ত দেখে নিচ্ছিল। আমার চোখের সামনেই সেই ভয়ঙ্কর অবয়বগুলো ধীরে ধীরে আমার ট্রাকের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তাদের চলার ভঙ্গিটাও ছিল অদ্ভুত। তাদের পা ছিল বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল তারা যেন মাটির কয়েক ইঞ্চি ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল ধীর, স্থির এবং উদ্দেশ্যপূর্ণ। আমি বুঝতে পারছিলাম তাদের উদ্দেশ্য আমি। আমার মস্তিষ্ক আর এই ভয়ঙ্কর চাপ সহ্য করতে পারছিল না। আমার চোখের পাতা ভারী হয়ে আসছিল। আমি দেখতে পাচ্ছিলাম অবয়বগুলো আমার ট্রাকের একদম কাছে চলে এসেছে। সবচেয়ে সামনেরটা তার ছায়ার মতো একটা হাত তুলল, যেন আমার গাড়ির দরজাটা স্পর্শ করবে। সেই দৃশ্যটা সহ্য করার মতো মানসিক শক্তি আমার আর অবশিষ্ট ছিল না। জ্ঞান হারানোর আগে আমি শুধু এটুকুই দেখতে পেলাম যে সেই কালো হাতটা আমার জানালার কাছের দিকে এগিয়ে আসছে। তারপর আমার চোখের সামনে সবকিছু নিখোঁজ কালো অন্ধকারে ডুবে গেল। আমি আবারও জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি দেখলাম আমি আমার ট্রাকের ড্রাইভিং সিটে বসে আছি। আমার মাথাটা স্টিয়ারিং হুইলের ওপর এলিয়েছিল। আমার ট্রাকের পাশে আরো একটা ট্রাক দাঁড় করানো, আর আমার গাড়ির দরজার পাশে একজন লোক দাঁড়িয়ে আমার দিকে ঝুঁকে দেখছে। তার চোখে মুখে ছিল রাজ্যের বিস্ময় আর উদ্বেগ। আমাকে চোখ মেলতে দেখে লোকটি বলে উঠল, ভাই আপনি ঠিক আছেন? আরে ভাই কথা বলেন। আমি কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়েছিল। আমি ঢোক গিলে বললাম, পানি, একটু পানি হবে? লোকটি দ্রুত তার ট্রাক থেকে এক বোতল পানি এনে আমাকে দিল। আমি ঢক ঢক করে প্রায় অর্ধেক বোতল পানি এক নিঃশ্বাসে শেষ করে ফেললাম। পানিটা পেটে যাওয়ার পর আমার শরীরটা কিছুটা শক্তি ফিরে পেল। আমি লোকটির দিকে তাকালাম। সে একজন ট্রাক ড্রাইভার, আমার মতো ইট নিয়ে সাইটের দিকে যাচ্ছিল। সে আমাকে বলল, আমি অনেকক্ষণ ধইরা আপনার ট্রাকটা রাস্তার মাঝখানে খাড়ানো দেখছি। হর্ন দিলাম, কিন্তু কোনো সাড়া পাইলাম না। কাছে এসে দেখি আপনি জানালার সাথে এমনভাবে হেলান দিয়ে আছেন, মনে হইতেছিল ঘুমাইয়া পড়ছেন বা বেহুশ হয়ে গেছেন। তাই সাহস করে নিচে নাইমা আপনারা ডাক দিলাম, কিন্তু আপনি তো কোনো সারা শব্দই করেন না। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। তার কথা শুনে আমার গত রাতের সমস্ত ভয়ঙ্কর ঘটনা মনে পড়ে গেল। আমার শরীরটা আবারও ভয় কেঁপে উঠল। আমি আর কোনো কিছু গোপন না করে লোকটিকে অদ্যপান্ত সবকিছু খুলে বললাম। সেই লাল চোখ, চেয়ার থেকে পড়ে যাওয়া কালো হাত, আর সবশেষে রাস্তার উপর সেই 3টি কালো অবয়বের কথা। আমি তাকে সব জানালাম। আমার কথাগুলো শোনার সময় লোকটির মুখভঙ্গি দেখে আমি বুঝতে পারছিলাম সে আমার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। হয়তো সেও আমাকে ক্লান্ত বা মানসিকভাবে বিপর্যস্ত ভাবছিল, কিন্তু আমার আতঙ্কিত চেহারা আর বিধ্বস্ত অবস্থা দেখে তার মনে হয়তো দয়ার উদ্রেক হয়েছিল। আমার কথা শেষ হলে সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভাই যা হয়েছে হয়েছে, আল্লাহ তাআলা আপনারে বাঁচাইছে, এটাই বড় কথা। আপনি যদি একলাই রাস্তায় যাইতে বেশি ভয় পান, তাইলে এক কাজ করেন, আমার সাথে একজন হেল্পার আছে, ওরে আপনার সাথে দিয়ে দেই, ও আপনার লগে যাক, তাইলে আপনার ভয়টাও কমবে আর সাহসও পাইবেন। লোকটির এই কথাগুলো আমার কাছে তখন আল্লাহর রহমতের মতো মনে হলো। যদিও সে আমার কথা হয়তো বিশ্বাস করেনি, কিন্তু আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেছে। একজন অপরিচিত মানুষের কাছ থেকে এই সাহায্যটুকু পেয়ে আমার চোখে পানি চলে এলো। এই ভয়ঙ্কর রাস্তায় একা যাওয়ার সাহস আমি সত্যি হারিয়ে ফেলেছিলাম। আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তার হেল্পার ছেলেটা আমার ট্রাকে উঠে বসলো। আমি লোকটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার আমার ট্রাক চালু করলাম।
পাশে আরেকজন মানুষ থাকায় আমার ভয়টা অনেকটাই কমে গিয়েছিল। আমরা দুটো ট্রাক একসাথে বালুঘাটের দিকে রওনা দিলাম। বাকি পথটা আর কোনো অঘটন ছাড়াই কেটে গেল। সেখানে পৌঁছে আমি আমার মালিককে ফোন করে জানিয়ে দিলাম যে আমি আর এই কাজ করব না। কোনো কারণ ব্যাখ্যা করার মতো মানসিক অবস্থা আমার ছিল না। আমি শুধু বলেছিলাম আমার পক্ষে আর রাতের ডিউটি করা সম্ভব নয়। সেই ঘটনার পর আমি আর কখনো ওই কনস্ট্রাকশন সাইটের দিকে যাইনি। আমি অন্য জায়গায় কাজ নিয়েছি, কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে ঘুমের মধ্যেও আমি সেই টকটকে লাল চোখ আর কালো অবয়বগুলোকে দেখি আর ভয়ে চিৎকার করে উঠি। তবে ঘটনার সপ্তাহখানেক পর আমি এক পুরনো সহকর্মীর কাছ থেকে একটা খবর শুনেছিলাম। সে জানিয়েছিল আমাদের কনস্ট্রাকশন সাইটের একজন লেবার নাকি রাতের বেলা কাজের সময় দূরবর্তী অন্ধকারে জলজলে লাল চোখ দেখেছিল। খবরটা শোনার পর আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। তাহলে আমি যা দেখেছিলাম তা আমার মনের ভুল ছিল না। সেই খারাপ জিনিসগুলো সত্যি ওখানে আছে, আর আমি সৌভাগ্যক্রমে তাদের হাত থেকে বেঁচে ফিরে আসতে পেরেছি। এর জন্য আমি সারা জীবন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। ঘটনাটি ঘটা যখন শুরু করে তার আগের একটি ঘটনা রয়েছে। বেসিক্যালি সেই ঘটনার পর থেকে নিয়ে আলামিন এই ধরনের অদ্ভুত স্বপ্ন দেখছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে। সেই অদ্ভুত ঘটনাটি আপনাদের সামনে শুরুতে বলতে চাই। সময় ছিল 2014 সাল। আলামিন তখন ছিল এসএসসি পরীক্ষার্থী। প্রতিদিন ভোরবেলা তার দুটো প্রাইভেট থাকতো, মানে ফজরের পরপরই একটা প্রাইভেট, তারপরে আর একটা প্রাইভেট। তখন যেহেতু পরীক্ষার্থী ছিল, পড়ার প্রেশারটাও বেশি ছিল। একদিন সন্ধ্যার পর তার বাসা থেকে হঠাৎ করে বলে যে আলামিনের খালা অসুস্থ, কিছু খাবার দাবার নিয়ে খালাকে দেখতে যেতে হবে। খালার বাড়ি ছিল আলামিনের গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে এবং বাইসাইকেল চালিয়ে সেখানে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগতো। আলামিন শুরুতে যেতে রাজি না হলেও পরবর্তীতে যেতে রাজি হয় এবং আলামিনের মা বাবা তার খালার জন্য বেশ কিছু ফলমূল, খাবার, এই জিনিসগুলো আলামিনকে দিয়ে দেয়। আলামিন সাইকেল চালিয়ে তার খালা বাড়ির দিকে যেতে থাকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তার খালা বাড়ি যেতে পথে বেশ কয়েকটা ভয়ানক প্লেস পড়ে, যেমন বিশাল একটি বিল, একটি শ্মশান, বট গাছ, তাল গাছ, কবরস্থান, এরকম বেশ কিছু জায়গা পড়ে। আলামিন স্বাভাবিকভাবেই সাইকেল চালিয়ে এই সমস্ত জায়গা পার হয়ে সে তার খালা বাড়িতে চলে যায়। কোথাও কোনো সমস্যা হয়নি। খালা বাড়িতে যাবার পর খালা বাড়ির লোকেরা তাকে খুব রিকোয়েস্ট করে রাত থেকে যেতে, কিন্তু আলামিন বলে যেহেতু তার পরীক্ষা নিকটে এবং পরদিন ভোরবেলা তার প্রাইভেট রয়েছে, এই জন্য সে কিছুতেই থাকতে পারবে না। যেহেতু তার লেখাপড়ার এক্সকিউজ সে দিয়েছিল, এই কারণে তার খালাবাড়ির লোকরাও তাকে কোনো বাধা দেয়নি। আলামিন যেহেতু চলেই যাবে, তখন খালাবাড়ির লোকেরা তখন তার জন্য, মানে তার পরিবারের লোকদের জন্য রান্না করা খাবার, মাছ, মাংস এবং স্পেশালি একটি মাঝারি আকৃতির মুরগির বাচ্চা, তাজা মুরগির বাচ্চা দিয়ে দেয়, যাতে করে বাড়িতে নিয়ে এটা জবাই করে খেতে পারে। তো আলামিন এই জিনিসগুলো ব্যাগে করে নিয়ে রওনা দেয়। ওই মুরগির বাচ্চাটা ব্যাগের মধ্যে এমন ভাবে রেখেছে যাতে করে কোনোভাবেই এটি চাকার সাথে টাচ না করে, এবং এই ব্যাগগুলো আলামিন সাইকেলের পেছনে না রেখেছিল সামনের হ্যান্ডেলের সাথে। আর মুরগির বাচ্চাটা খুব সতর্কভাবে রেখেছিল, কোনোভাবেই যেন চাকার সাথে টাচ না করে এবং আঘাত না খায়। আলামিন সাইকেল নিয়ে খালাবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। শুরুতেই বলেছি দূরত্ব কিন্তু 15 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা সময় লাগে যেতে। আলামিন সাইকেল নিয়ে যাওয়া শুরু করে। যেতে যেতে একটি মাঠের কাছে সে চলে আসে। মাঠের কাছে যখন সে চলে আসে, তখন এখানে এসে
রাস্তা দুই দিকে চলে গেছে। তখন আলামিন চিন্তা করে যে এই দুই দিকের রাস্তা একটি শর্টকাট রাস্তা আর একটা দীর্ঘ রাস্তা, যেই দীর্ঘ রাস্তা দিয়ে সে সন্ধ্যার পরে বাইসাইকেল চালিয়ে এসেছে। আলামিন চিন্তা করে এত দূর সাইকেল চালিয়ে এসেছে, আমি শর্টকাট রাস্তাতেই যাওয়া ভালো। ওইখানে শর্টকাট রাস্তাতে যাওয়ার সময় একটা বাজার পড়ে, নাম হলো সত্র বাজার। সত্র বাজার থেকে বাজার হয়ে আলামিন যেতে থাকে। যেতে যেতে সে একটি আরেকটা গ্রামের কাছে সে চলে আসে। এই গ্রামটা ছিল হিন্দু পাড়া, মানে সেখানে প্রায় সবাই হিন্দু পরিবার বসবাস করে। আর এই দিক দিয়ে যেহেতু যাচ্ছে, সে চিন্তা করছে যে এই দিক দিয়ে যাওয়ার পথে কিন্তু আরেকটা শ্মশান পড়ে, কবরস্থানও আছে। এখন আলামিন যেটা ভাবছে সেটা হচ্ছে যে যেহেতু অন্য রাস্তা দিয়ে যেতে গেলেও একই সমস্যা ফেস করব, আর এদিক দিয়ে যেহেতু মানুষদের বাসাবাড়ি আছে, পরিচিত বাসাবাড়িও পাওয়া যাবে, কোনো সমস্যা আপদ বিপদ হলে তাদের হেল্প নেওয়া যাবে। এই জন্য আলামিন এই শর্টকাট রাস্তাটা বেছে নেয়। আলামিন ওই হিন্দু পাড়ার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে যেতে 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 হঠাৎ একটা জায়গায় একটা লম্বা তাল গাছ দেখতে পায়। আলামিন এইটা খেয়াল করে যে তাল গাছের পাশ দিয়ে একজন মহিলা, চুল খোলা এবং তার ওড়নাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সে সোজা রাস্তার পাশ দিয়ে হেঁটে বিলের মধ্যে নেমে গেল। আলামিন এটা দেখে প্রথমে খুব ভয় পায় যে কি ব্যাপার, সে কি ঠিক দেখলো না ভুল দেখলো। তখন আলামিন চিন্তা করেছে সে ভুলও দেখতে পারে। এই কথা চিন্তা করে আলামিন আবার সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে যখন সাইকেল একটি ব্রিজের কাছে উঠবে উঠবে ভাব, তখন হঠাৎ করে ব্যাগের মধ্যে থাকা মুরগির বাচ্চাটি প্রচন্ড শব্দে আর্তনাদ করে ওঠে। আলামিন চিন্তা করে কি ব্যাপার, হঠাৎ করে মুরগির বাচ্চা এভাবে শব্দ করলো কেন। আলামিন সাইকেল থামায়, সাইকেল থামিয়ে মুরগির বাচ্চা যেই ব্যাগে রেখেছিল সেই ব্যাগটি খোলে, কিন্তু খুলেই আলামিন হতভম্ব হয়ে যায়। মনে হচ্ছে ওই মুরগির বাচ্চার কেউ ঘাড় ভেঙে এমন ভাবে ভেঙেছে যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আলামিন চিন্তা করে কোনোভাবে হয়তোবা সাইকেলের সামনের চাকার মধ্যে ব্যাগটা চলে গেলেও যেতে পারে, যার ফলে মুরগির বাচ্চাটির মাথা হয়তোবা সাইকেলের মধ্যে ঢুকে গেছে, চাকার মধ্যে ঢুকে গেছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আলামিন এই প্রশ্নের কোনো উত্তর পায় না যে সে যেভাবে ব্যাগটি রেখেছিল কোনোভাবেই মুরগির বাচ্চা সাইকেলের চাকার মধ্যে যাওয়ার কথা নয়, কিন্তু এটা কিভাবে ঘটলো। আলামিন চিন্তা করে হয়তোবা যাই হোক কোনো ভুলের কারণে চলেও যেতে পারে, যেহেতু গ্রামের মেঠো পথ, রাস্তার এবড়ো থেবড়ো রাস্তা, রাস্তায় ঝাঁকি লেগে ব্যাগ এলোমেলো হয়ে সাইকেলের চাকার মধ্যে ঢুকে যেতে পারে। আলামিন ব্যাগের মধ্য থেকে মুরগির বাচ্চাটি বের করে ওই ব্রিজের নিচে ফেলে দেয় এবং আবার সে সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে একটি বটগাছ আলামিন দেখতে পায়। এই বটগাছ কেন্দ্রিক অনেক গল্প সে শুনেছে। বটগাছের নিচে আলামিন একজন মানুষকে দেখতে পায়। দেখে সে একজন পাগল, এবং এই পাগলকে সে আগে কখনো দেখেনি। বড় বড় চুল, খালি গা, পরনে ছোট্ট একটি পোশাক। আলামিনকে দেখে বলে, আলামিন দাঁড়া। আলামিন খুব অবাক হয়, কি ব্যাপার, তার নাম ধরে তাকে দাঁড়াতে বলছে। আলামিন দাঁড়ায়। আলামিন দাঁড়ানোর পরে ওই পাগলটি বলছে যে তুই যেদিক দিয়ে যাচ্ছিস ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই। পাগল আরেকটি রাস্তা দেখিয়ে দেয়। যে রাস্তাটি দেখিয়ে দেয় ওই রাস্তাটি একটি বাজারের দিকে গিয়েছে, বাজারটির নাম হচ্ছে বাতাসি বাজার। আলামিন চিন্তা করে যে এই রাতের বেলা এই পাগল তাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে, সে পাগলের কথা কেন শুনবে, এই চিন্তা করে সে পাগলের কথা শোনে না।
কথা না শুনে সে যেই পথ দিয়ে যাচ্ছিল সেদিকে যাওয়া শুরু করে। আলামিন সাইকেল নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে আলামিনের যে সমস্যা আলামিন ফেস করে সেটা হচ্ছে সাইকেলের চেন পড়ে যাওয়া শুরু করে। ঘন ঘন সাইকেলের চেন পড়ে যাচ্ছে এবং সে বারবার সাইকেলের চেন উঠাচ্ছে। খুবই বিরক্তিকর একটি বিষয়। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে কি ব্যাপার, কি হলো, এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, কোনো সমস্যা হলো না। এই পাগল বলল যে একটা পথে যেতে, ওদিকে না গিয়ে আমার পছন্দ মতো পথ দিয়ে আগাচ্ছি, তা হঠাৎ করে সাইকেলের চেন পড়ছে। আলামিন মনে করে হয়তোবা সাইকেলের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সাইকেলের চেন পড়তেও পারে। সে বারবার চেন উঠাচ্ছে আর সাইকেল চালাচ্ছে, কিন্তু সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে এইভাবে তো আর কতক্ষণ সে এইভাবে সাইকেল নিয়ে মানে চালাতে পারবে, কারণ এতবার চেন পড়লে আসলে সাইকেল চালানো সম্ভব নয়। আর তখনও তার গন্তব্য থেকে দূরত্ব ছিল 3 থেকে 4 কিলোমিটার। সে চিন্তা করছে 3 থেকে 4 কিলোমিটার তো সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাওয়া কঠিন। তারপরও সে চেষ্টা করছে আর কি যতদূর সম্ভব চালিয়ে যাওয়ার জন্য। আলামিন সাইকেল এভাবে চালাতে চালাতে একটি কবরস্থানের কাছে চলে আসে। যখনই কবরস্থানের কাছে চলে আসে, আলামিন বিকট একটি গন্ধ পায়, মনে হচ্ছে পচা লাশের গন্ধ। আলামিন একটা বিষয়ে চিন্তা করে যে লাশের গন্ধটা কোথা থেকে আসছে। চিন্তা করে হয়তোবা কোনো ভাঙা কবর থেকে এটা আসতেই পারে, যেহেতু পাশে কবরস্থান। কিন্তু আলামিন খেয়াল করে না, এই গন্ধটি কবরস্থান থেকে আসছে না, এটি আসছে সামনের দিক থেকে, মানে রাস্তা থেকে। তার মানে রাস্তায় কোনো কিছু, এমন কিছু পড়ে আছে যেটা থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। আলামিন ভাবে হয়তোবা রাস্তায় কোনো মরা কোনো প্রাণী পড়ে থাকতে পারে, যেটা পচে গেছে, যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে। তা আলামিন এটা ভেবে আবার সে সাইকেল চালানো শুরু করে। কবরস্থান পার হয়ে আরেকটি ব্রিজ রয়েছে। আলামিন স্বাভাবিকভাবে ব্রিজে ওঠার জন্য সাইকেলটা স্পিডটা বাড়িয়ে দেয়, যেহেতু ব্রিজটা উঁচু দিকে, সাইকেলটা নর্মাল স্পিডে মানে চালালে সাইকেল ব্রিজে উঠবে না, এই জন্য স্পিডটা বাড়িয়ে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আলামিন খেয়াল করে যে এখন সাইকেলের চেন পড়ছে না, সাইকেল সে চালাতে পারছে। কিন্তু সেই সাথে আর একটা বিষয় আলামিন খেয়াল করে যে সে যেই গতিতে সাইকেল চালাচ্ছে, সাইকেলের গতি সেটা নেই, গতি অনেক কম। এবং হঠাৎ করে আলামিনের কপালে এবং নাকে পাখির ডানার আঘাত লাগে। শত শত পাখি তার মুখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, সবই কালো রঙের পাখি, কারণ চাঁদের আলোতে সেটা দেখা যাচ্ছিল। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে রাতের বেলা এত পাখি কোথা থেকে আসলো। সাধারণত রাতের বেলা বাদুড় বা নিশাচর প্রাণী ছাড়া তো অন্য কোনো পাখি দেখা যায় না, কিন্তু এত পাখি কোথা থেকে আসছে। এবং মনে হচ্ছে পাখিগুলো তাকে ব্রিজে উঠতে দেবে না, যে কোনোভাবেই এই ব্রিজে উঠা তারা থামাবে। কিন্তু আলামিন নাছর বান্দা, সে এই সব প্রতিকূলতা পার হয়ে ব্রিজে ওঠে। কিন্তু ব্রিজে ওঠার পর সে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। সে দেখে একটি মহিলা, তার হাতে সাদা কোনো কিছু একটা, মনে হচ্ছে যে অনেকদিন পানির নিচে থাকার ফলে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী যাদের শরীরে কোনো লোম নাই, তারা যেমন পানির নিচে কয়েকদিন থাকার পরে সাদা ফ্যাকাশে হয়ে যায়, ওরকম ছোট্ট ফ্যাকাশে কিছু একটা। চাঁদের আলোতে আলামিন স্পষ্টভাবে দেখতে পায় যে ওটি একটি বাচ্চার ডেড বডি, এবং ওই মহিলা ওই বাচ্চার ডেড বডি থেকে খুবলে খুবলে কিছু একটা খাচ্ছে। আলামিন ওই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে নাই, তখন সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং সেন্সলেস হয়ে পড়ার আগে সে প্রচন্ড জোরে একটা চিৎকার করে। ওদিকে আলামিনের যে মামা, ওনার আবার বাতাসি বাজারে ওনার ব্যবসা বাণিজ্য ছিল, দোকান ছিল। উনি ওই দিন কোনো কারণে দোকান বন্ধ করতে দেরি হয়ে যায়, তো উনি
এই দোকান বন্ধ করে যখন বাড়িতে ফিরছিলেন, তখন উনি বাড়ি থেকে বেশ দূরে ছিলেন। তখন আলামিন যে প্রচন্ড জোরে চিৎকার করেছিল, আলামিনের মামার কানে সে শব্দটি গিয়েছিল। তখন উনি কি হলো এই চিন্তা করে আবার পেছনে আসে, পেছনে এসে আলামিনকে অজ্ঞান অবস্থায় পায়। তো আলামিনের সাইকেলের সাথে থাকা ব্যাগ এবং আলামিনকে সাথে নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করেন। কারণ ওনার কাছে ফোন ছিল, ফোনে অন্য লোকদেরকে খবর দেন, তারাও চলে আসে, সবাই মিলে আলামিনকে ধরাধরি করে তার নানার বাড়িতে নিয়ে যায়। পাশে তার নানা বাড়ি ছিল, সেখানে নিয়ে যায়। যে রাত্রে এই ঘটনাটি ঘটে এটি ছিল বুধবার। পরের দিন বৃহস্পতিবার দিন সকালে ইসলাম ফকির নামক একজন ব্যক্তির কাছে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু ইসলাম ফকির তাকে জ্ঞান ফেরাতে পারে না। আলামিনের জ্ঞান ফেরে গিয়ে শুক্রবারে আলামিনের যখন জ্ঞান ফেরার পর আলামিন অদ্ভুত কিছু শব্দ বলতে থাকে, যেটা পাশের লোকজন শুনেছে, কিন্তু সেই শব্দের কোনো মিনিং বের করা যাচ্ছিল না। এইভাবে আলামিনের আচরণে কিছু পরিবর্তন দেখা দেয়। সে কাউকে কাছে পেলে মারার জন্য উদ্যত হয় এবং সে জিজ্ঞেস করে, এই তুই নামাজ পড়েছিস কিনা, ভালো কাজ করেছিস কিনা, এই ধরনের কথা জিজ্ঞেস করে এবং তাকে মারার জন্য উদ্যত হয়। সবাই তাকে ভয় পেতে থাকে। মোটামুটি ঝাড়ফুঁকের ফলে সে 7 দিন কি 10 দিনের মাথায় সে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর সে পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার মামা বলে যে সেই মুরগিটা তুই কি ফেলে দিয়েছিলিস ব্রিজ থেকে? বলে হ্যাঁ, ফেলে দিয়েছিলাম। বলে না, তোর ব্যাগের মধ্যে তো সেই মুরগি আমরা পেয়েছি। আলামিন বিশ্বাস করে না যে না, এই ব্রিজ থেকে তো আমি মুরগিটা ফেলে দিয়েছিলাম এবং সেটার মাথা ভেঙে রক্ত বের হয়ে গিয়েছিল, মানে মাথা বলতে ঘাড় ভেঙে, ওটার বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না, এই জন্য আমি ফেলে দিয়েছিলাম। তখন আলামিনের মামা আলামিনকে সাথে নিয়ে সে মুরগির কাছে নিয়ে যায়। এটা আমরা গ্রামের ভাষা এটাকে পলো বলি। পলোর মধ্যে এই মুরগি, আবার হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা এগুলো রেখে দেওয়া হয়, রেখে ওর উপর থেকে খাবার দেওয়া হয়। পলো দিয়ে মাছও ধরে। গ্রামের অনেকে এই পলোর সাথে পরিচিত থাকবেন অবশ্যই। তো আলামিনের মামা দেখায় ওই পলোর মধ্যে যে এই যে দেখ সেই মুরগিটা, এই মুরগিটাই তোর ব্যাগের মধ্যে আমি পেয়েছিলাম। আলামিন দেখে আসলেই তো তাই, এটাই তো সেই মুরগি যে মুরগিটা তার খালা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল এবং যেটা আহত অবস্থায় সে ফেলে দিয়েছিল। সম্পূর্ণ অক্ষত অবস্থায় এই মুরগিটা কিভাবে আসলো আবার? তখন আলামিনের আত্মীয় স্বজন খুব ভয় পেয়ে যায়। ওই সময়টা ছিল সন্ধ্যার সময়। সাথে সাথে ওই মুরগিটা পলো থেকে ছেড়ে দেওয়া হয় এবং মুরগিটা দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। পাশে ঝোপঝাড় ছিল, সেখানে মিলিয়ে যায় এবং ওই মুরগিটা পরবর্তীতে আর কেউ কখনো দেখেনি। যাই হোক, এরপর থেকে আলামিন অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে থাকে। সেই স্বপ্নে সে দেখে তার আত্মীয় স্বজন, একদম নিকট আত্মীয় স্বজন মারা যাচ্ছে। প্রথমে দেখে তার মামিকে, তার মামির মৃত্যু সে স্বপ্নে দেখে। যে রাত্রে স্বপ্নে দেখেছে তার পরের দিনই মামির মৃত্যুর খবর তারা পায়। এরপর তার আপন নানার মৃত্যুর স্বপ্ন আলামিন দেখে এবং সত্যি তার পরের দিন তার আপন নানারও মৃত্যু হয়ে যায়। এভাবে সে মামি, কাকা, মাওই, নানা এরকম তার অসংখ্য আত্মীয় স্বজনের মৃত্যু স্বপ্নে দেখতে থাকে এবং সত্যি সত্যি স্বপ্ন দেখার পর তাদের মৃত্যু হয়। সে যে শুধু আত্মীয় স্বজনের মৃত্যু দেখেছে তা কিন্তু নয়, সে পাড়া প্রতিবেশীর অনেকেরই এই মৃত্যুর স্বপ্ন দেখেছে এবং সেটা বাস্তবায়িত হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা
একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা অনেকেই স্মরণ করতে পারবেন। এই কিছু মাস আগে মে মাসে মাওয়ায় ভয়াবহ স্পিড বোট দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনা যেদিন ঘটে তার আগের রাত্রে আলামিন স্বপ্ন দেখে তার মামাতো বোন, তার নাম হচ্ছে রজনী, এই রজনীর হাজবেন্ড সে নৌকা ডুবে মারা গেছে। পরের দিন সে সকালে রজনীর কাছে ফোন করে যে তোমরা সবাই ঠিকঠাক আছো, ভাই ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। বলে যে সে তো ঢাকা আছে, ঢাকা থেকে আজকে ফেরার কথা, মানে বাড়িতে আসবে। ঘণ্টাখানেকের মধ্যে একটি দুঃসংবাদ সবাই পায়। মাওয়ায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন মানুষ মারা যায়, তার মধ্যে তার মামাতো বোন রজনীর হাজবেন্ডও ছিল। প্রিয় লিসেনার্স, আমরা জানি না যে আপনারা এই ঘটনাগুলো বিশ্বাস করবেন কি করবেন না। বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার। ২০১৪ সালের পর থেকে আলামিনের সাথে এই যে অদ্ভুত ঘটনা ঘটল এবং এখনো মৃত্যু কেন্দ্রিক যে ঘটনা ঘটে চলছে, এটা কিন্তু চলমান রয়েছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে কিনা আমরা জানি না। তো এই বিষয়টা আমার কাছে এতটাই অদ্ভুত লেগেছে যে আমি একটি উপন্যাসে এরকম একটি গল্প শুনেছিলাম যে কোনো একটি মেয়ে, সে যার মৃত্যু হবে স্বপ্নে দেখে দেখে সেই লোকটার পিছনে একটি জন্তুর মতো কিছু একটি দাঁড়িয়ে আছে এবং এর কয়েকদিনের মাথায় সেই মানুষটির মৃত্যু ঘটে। এটি উপন্যাসের একটি গল্প ছিল, একটি উপন্যাস ছিল, কিন্তু বাস্তবেই যে এমন কোনো মানুষের দেখা পাবো এটা আমি আসলে ভাবি না। আমি প্রতিদিনই রাতে ছাদে যাই, বেশ কিছুক্ষণ ছাদে থাকি। অনেক সময় মধ্যরাত পেরিয়ে ভোরের আগ পর্যন্ত থাকা হয়। আকাশ দেখা আমার নেশা। তো সেদিন রাতেও আমি ছাদে গিয়েছিলাম। সেদিন বলতে এটা ফেব্রুয়ারি মাসের কথা। ক্যালেন্ডারে তখন ২১ তারিখ পড়ে গেছে। আশপাশে পুরো অন্ধকার, শুনশান নীরবতা, ঠিক যেমনটা সচরাচর থাকে আর কি। আর আমি ভাবুক মানুষ, যেহেতু আমার ভাবনাগুলোর সবগুলোর পাতা তখন ছড়িয়ে ছিটিয়ে বিরাজ করছে। বহু হিসেব নিকেশ করছি। যতটুকু মনে পড়ছে, আমি শেষবার যখন সময় দেখি তখন রাত ২টা ২০। শেষবার কেন বললাম সেটা একটু পরে বুঝতে পারবেন। আমার যে পোষা বিড়ালটা ছিল, সেই বিড়ালটা আমার সাথেই ছিল। আকাশ দেখতে দেখতে একটা সময় আকাশের একটা স্পেসিফিক পয়েন্টে আমার চোখ আটকে যায়। অনেকটা দক্ষিণ পশ্চিম আকাশের দিকে একটা তারা দেখলাম, বেশ উজ্জ্বল আর মিটমিট করছিল। স্বাভাবিকভাবেই আমার সকল মনোযোগ ওই দিকে চলে যায়। কিছুটা সময় পেরোতে খেয়াল করলাম ওটা বেশ আনস্টেবল, খুবই কাঁপছে। একবার মনে করলাম হেলিকপ্টার হবে হয়তো। অনেক সময় দূর থেকে আমাদের দৃষ্টি বরাবর যদি হেলিকপ্টার আসতে থাকে তখন অনেকটা এমনই দেখায়। মনে হচ্ছে দূরে একটা আগুনের মতো বল বা বিন্দু টাইপের কিছু একটা, একটু বড় সরই, সেটা মিটমিট করে জ্বলতে জ্বলতে সামনের দিকে এগিয়ে আসছে। আর সে সময় আমি যে মোবাইলটা বের করে ছবি বা ভিডিও করব সেটার সুযোগ পাইনি। আসলে ওই সিচুয়েশনটা ভিডিও করার মতো অবস্থায় আমার মাথায় আসেনি। আমার কেমন যেন মনে হচ্ছিল আমি বোধহয় পাথর হয়ে গেছি। তো এই আলোটার দিকে চোখ রাখতে রাখতেই চোখের পলকেই যেন ওটা একটা বিস্ফোরকের মতো আমার উপর এসে পড়ল। আমার চারিপাশে যেন ছড়িয়ে গেল পুরো উজ্জ্বল আলো দিয়ে। আমি তখন চোখে জাস্ট দেখলাম শুধু সাদা আর সাদা, একবারে ধবধবে সাদা। এরপরে এই শরীরটা কেমন নিস্তেজ হয়ে আসলো মনে হচ্ছে। আমি কতদিন কতকাল ঘুমাই না, এখন ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে আমার। শরীরটা নেতিয়ে পড়ল, আমিও সম্ভবত তখন ঘুমিয়ে পড়লাম। কি যাবে না? চলো,
আরে চলো, জলদি করো, তাড়াতাড়ি করতে হবে, আসো আমার সাথে। এই কথাগুলো শুনে আমার হুঁশ ফেরে। চোখ খুলে দেখি আমি রাস্তায়। আমার এলাকায় একটা সুপরিচিত মাঠ আছে, সেখানে আমার জন্মের পর আমি দেখে আসছি সেখানে ঈদের জামাত হয়। সেই মাঠের এক কোণে আমি দাঁড়িয়েছিলাম। আশেপাশে তাকিয়ে তৎক্ষণাৎ ভালোভাবে চিনতে পারছিলাম না। আমার বুক তখন ধড়ফড় করছিল, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে বেরিয়ে পড়বে। এত বেশি ধড়ফড় করছে, অতিরিক্ত জোরে হার্টবিট হওয়ার কারণেই আমার মনে হলো আমি হয়তো এভাবেই মারা যাব। আর সাথে এক ধরনের দম বন্ধ হয়ে যাওয়ার মতো লাগছিল। ছটফট করতে করতে ডানে বামে ভালো করে তাকালাম কি হচ্ছে তা বোঝার জন্য। খেয়াল করলাম আমি ওই মাঠের পাশে এমন একটা জায়গায় দাঁড়ানো যেখানে চারটা দিক হতেই রাস্তা মিলিত হচ্ছে। মানে বলা যায় চৌরাস্তার অনেকটা মাঝখানে আমি। আশেপাশে যতদূর দেখতে পাচ্ছি কোনো মানুষ নেই। অদ্ভুত ব্যাপার, রাস্তায় কোনো আলোর বালাই নেই। এই ধরনের আলোর শূন্যতা আমি আমার জীবনে এর আগে কখনো দেখিনি। এই চৌরাস্তার কথা আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমার ৮ম ঘটনাটাতে, যেদিন আমি এক অদ্ভুত প্রাণী বা প্রাণী জাতীয় কিছু একটা এন্টিটির ধাওয়া খেয়েছিলাম। সেদিন ওই চৌরাস্তাটা পার হবার পরেই এই এন্টিটিটা আমাকে ফলো করা বন্ধ করে দিয়েছিল। এরপর আমি মসজিদের দিকে অগ্রসর হয়েছিলাম। এইটাই ওই চৌরাস্তা, কিন্তু আজকে পুরো জায়গাটা একেবারে অন্যরকম মনে হচ্ছে। এর এক পাশের খোলা ময়দানটা ঠিকই দেখছি, কিন্তু বাকি 3 দিকের যে বিল্ডিংগুলো ছিল, কত ধরনের প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, কত কিছু ছিল, কিন্তু ওগুলোর কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। আর চারদিকের রাস্তাগুলো বেশ আমার প্রশস্ত মনে হচ্ছিল, কিন্তু এমনটা হবার কথা না। বর্তমান রূপের সাথে বেশ খানিকটা তফাৎ দেখতে পাচ্ছি, কিন্তু ওইটা ওই সেম লোকেশন, তাতে কোনো সন্দেহ নেই। দেখে মনে হচ্ছে যেন আজ থেকে 20-30 বছর আগের রাস্তা। কারণ অনেক ছোটবেলায় যখন আম্মুর সাথে আমি ওই দিকটা আসতাম, তখন পরিবেশের সাথে কিছুটা মনে হচ্ছে মিল পাচ্ছি। তো যাই হোক, কিছুক্ষণ পর বুঝতে পারলাম অন্ধকারটা চোখে সয়ে গেছে। এখন আশপাশের অনেক কিছুই আগের থেকে বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি। আপনারা কখনো ভরা পূর্ণিমা রাতে আলোহীন পথে হেঁটেছেন? রাত হওয়া সত্ত্বেও যখন চারপাশে যেমন পরিষ্কার দেখা যায়, আমিও ঠিক এমনটাই ফিল করছিলাম। যদিও আকাশে তখন কোনো পূর্ণিমার চাঁদ দেখিনি। 4 রাস্তার মাঝখান থেকে পূর্ব দিকে আগাতে শুরু করি। আর কেমন যেন এরপর আমার মনে হলো যে আমার এখন যে করেই হোক বাসায় যেতে হবে। যে করেই হোক আমি বাসায় যাব। বাসায় যেতে পারলেই সব ঠিক হয়ে যাবে। এইভাবে আমি হাঁটার গতি বাড়াতে থাকি। আশ্চর্যের বিষয় হলো, আমি তখন আমার পুরনো বাসার পথে এগুচ্ছিলাম। আমি বর্তমানে যেখানে থাকি সেটার কথা সে সময় আমার চেতনাতেই ছিল না। খুব তাড়াহুড়া করে সেই পুরনো বাসার রোডটা খুঁজে বের করি। চৌরাস্তা থেকে 5 মিনিট হাঁটলে যেখানে খুব সহজেই আমাদের আগের বাসার রোডে ঢোকা যায়, কিন্তু আমি যতবারই সেই রোডে ঢুকতে নিচ্ছি ততবারই রাস্তা হারিয়ে ফেলছি। তাই আরেক পথ দিয়ে ঘুরে গিয়ে বাসায় রোডে ঢুকি। রোডটা দেখা মাত্রই আমি আমার শৈশবে ফিরে যাই। এই জায়গাগুলোতে কত দৌড়েছি, খেলেছি। সন্ধ্যার পর ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর চোর পুলিশ খেলতাম। একদম নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। তার মধ্যে রাস্তায় কোনো আলো নেই। আশেপাশের বাড়িগুলো সেই ছোটবেলার মতোই লাগছে। কোনো বাসা থেকে আলো আসছিল না। বোধহয় আগের দিনগুলোর মতো লোডশেডিং চলছে। রোডের ঠিক মাঝখানেই রয়েছে 4 গলির মোড়, আর সেই মোড়ের এক কর্নারে আমাদের বাসাটা ছিল। খুব স্বস্তি লাগছিল বাসাটা খুঁজে পেয়ে। আমি আর দেরি না করে বাসার গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। সিঁড়িও অন্ধকার। কোনো ফ্ল্যাট থেকে কোনো ধরনের শব্দ আসছে না। শুধু নিচতলা থেকে উপরে ওঠার সময় আর চোখে খেয়াল করলাম গ্যারেজের ভেতরে একটুখানি আলো আসছে, হারিকেনের আলো। সেখানে আমাদের বাসার কেয়ারটেকার থাকতেন। হয়তো ওনার হারিকেনের আলোই হবে, কিন্তু এই 23 সালে এসে কেন হারিকেন ব্যবহার করবেন সেটা তখন আমার মাথায় আসেনি। আমি আর অপেক্ষা করলাম না, সোজা 4র্থ তলায় চলে আসলাম আমাদের ফ্ল্যাটের দরজার সামনে। দরজায় ভীষণ জোরে জোরে থাপ্পড় দিলাম, কিন্তু কেউ খুলল না। তখন মনে কোথা থেকে যেন আবার ভয় চলে আসলো। আম্মুকে ডাকলাম।
চিৎকার করে ডাকলাম, আম্মা, আম্মা আসো, গেটটা খোলো। এই বলে যখন আবার দরজায় থাপ্পড় দেবার জন্য হাত ফেলবো, ঠিক ওই মুহূর্তে পেছন থেকে কে যেন আমার বাম হাত টেনে ধরল। আমি বেশ খানিকটা পিছিয়ে গেলাম, আর তখন এই ফ্ল্যাটের দরজাও আস্তে করে খুলে গেল। কিন্তু আমি আর রুমে ঢুকতে পারলাম না। আমাকে কে যেন টেনে হিচড়ে 4তলা সিঁড়ি থেকে নিচে নামাচ্ছে। আমিও হতচকিত হয়ে নিচে নামছি। মনে হচ্ছে লাফিয়ে লাফিয়ে নামছি। এক একটা লম্বা সিঁড়ি যেন এক এক কদমে বা সর্বোচ্চ 2 কদমে শেষ করছি। এভাবে আমাকে টেনে বাসার মেইন গেট হয়ে বাসার নিচে এনে ফেলল। কে আমাকে এভাবেই টেনে নিয়ে আসলো আমি জানি না। আমি তখন পুরোপুরি নার্ভাস। আমার সাথে এসো, এই বলে আমার হাত ধরে ঠিক বাসার গা ঘেঁষে পেছনের গলি ধরে নিয়ে যাচ্ছে। আমিও অসহায়ের মতো যাচ্ছি, যেন ছোট কোনো শিশুকে তার মা বাবা হাতে ধরে নিয়ে যায়, ঠিক সেভাবে। গলি হতে বের হতেই খেয়াল করলাম এটা অন্য কোনো এরিয়াতে চলে এসেছি, যেখানে গলি ধরে আগালে আমাদের পেছনের রোডে যাওয়ার কথা, আর সেখানে আমি চলে এসেছি অন্য কোনো এরিয়ায়। এখানকার রাস্তাঘাট চিন্তায় বেশ সমস্যা হচ্ছিল। প্রচুর অলিগলি, ঘিঞ্জি ঘিঞ্জি বাসা বাড়ি। এক গলি হতে বের হয়ে আরেকবার ডানে, আবার এভাবে শুধু যাচ্ছি আর যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর কে নিয়ে যাচ্ছে আমি জানি না। আসলে আমি এখনো জানি না ওইটা ঠিক কোন এরিয়া ছিল। তো একটা সময় বেশ খানিকটা রাস্তা পেরিয়ে সম্ভবত কোনো গাড়ি বা সিএনজির গ্যারেজ বা ওয়ার্কশপের মতো একটা জায়গায় ঢুকলাম। বেশ ভালোই বড় জায়গার মধ্যে ওয়ার্কশপটা, তবে সেটা খোলা আকাশের নিচে ছিল। এখনকার মতো আধুনিকতার কোনো চিহ্ন ছিল না। তো ওইটার মধ্য দিয়ে আবারও হেঁটে একেবারে শেষের দিকে একটা সরু চিপা গলি দিয়ে ঢুকলাম। এরপর বুঝলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি, আর সামনে দেখলাম একটা ভাঙাচোরা বিল্ডিং। দেখে মনে হচ্ছে ওইটা আন্ডার কনস্ট্রাকশন হবে অবস্থা, এরকম অবস্থাতেই পরিত্যক্ত হয়ে আছে। এরপর ওটার ভেতর দিয়েও আমাকে নিয়ে যাওয়া হলো। অন্ধকার জরাজীর্ণ বিল্ডিং এর বিভিন্ন দেয়াল যেন প্রায় ধসে পড়বে এমন অবস্থা। বিভিন্ন করিডোর দিয়ে ঢুকছি, আর আমার বুকের ধরফরানি বেড়ে যাচ্ছে। একবার ভয় হচ্ছে, আবার কেমন যেন উত্তেজনায় ভুগছি। এরপর একটা অর্ধেক ভাঙা দেয়াল সামনে আসলো। আমি দেখলাম দেয়ালের ওপাশে বোধহয় অনেক মানুষ আছে। বেশ হুড়ুহুড়ির আওয়াজ পাচ্ছি। বাজারে যেমন মানুষের শোরগোল থাকে, অনেকটা তেমন মনে হচ্ছে। হয়তো অনেক মানুষের আনাগোনা সেখানে। মনে আশার সঞ্চার হলো। ভয় তখন অনেকটাই কেটে গেল। ভাঙা দেয়াল পেরিয়ে বাইরে বেরিয়ে হয়ে আমি হয়ে গেলাম। হতভম্বের মতো আমি দাঁড়িয়ে রইলাম। পায়ের নিচে বালি, একটু সামনের বালি আবার ভেজা। এরও সামনে বয়ে গেছে বিশাল এক পানির এক চ্যানেল। এটা কি খাল নাকি নদী? এখানে এরকম পানি আসলো কোত্থেকে? সামনে মনে হচ্ছে বিশাল নদী আছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আর এদিকে এতক্ষণে যিনি আমার হাত ধরেছিলেন, সেই হাত ছেড়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে বরফ শীতল কোনো হাত আমার হাতে এতক্ষণ জড়িয়েছিল। পেছন থেকে একজন শীতল কণ্ঠে বলল, বিক্ষেইয়ে খা, তাক্ষিয়ে বিক্ষেইয়ে হাজমান কাজ যাও। আমি বুঝলাম না। বললাম মানে? উনি বললেন, তোমার না জাহাজে চড়ার খুব ইচ্ছে? আসো আমার সাথে, বন্দরের দিকে যাবে এই জাহাজ, সময় কম। আমি দেখলাম খানিকটা দূরেই ভাসছে বিশাল একটা জাহাজ। ওটা কি কাঠের নাকি লোহার স্পষ্ট বুঝতে পারলাম না। স্থলভাগ থেকে বেশ উঁচুতে ওটা। তাও কিভাবে যেন আমি সহজেই উঠে পড়লাম। অজানা উত্তেজনা ভর করেছে তখন আমার উপর। দুনিয়া ছেড়ে অন্য কোথাও চলে গেলেও বোধহয় আমার কোনো ভ্রুক্ষেপ থাকবে না। আশেপাশে অনেক আওয়াজ, যেন শত শত লোক একে অন্যের সাথে কথা বলছিল। বাস টার্মিনালগুলোতে যেমন বহু মানুষের শোরগোল থাকে, ঠিক তেমন। কিন্তু আমি কোনো মানুষ দেখতে পেলাম না। শুধু দেখছি মেঘের মতো ধোয়া ধোয়া বিভিন্ন খণ্ড এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। জাহাজের একেবারে উপরের অংশে চলে গেলাম। কি যে অদ্ভুত অনুভূতি বয়ে যাচ্ছে আমার মনে, আমি সেটা বোঝাতে পারবো না। আমি কোনোদিন নদী পথে কোথাও যাইনি, লঞ্চ কিংবা জাহাজ কিছুতেই উঠিনি। আমার খুব ইচ্ছা ছিল লঞ্চে ওঠার। আজ সেই ইচ্ছা পূরণ হলো। কানে তালা লাগার মতো বিকট একটা আওয়াজ করলো জাহাজটা। এরপর চলা শুরু করলো। কি যে শীতল বাতাস, ভাষাতীত সেই অনুভূতি। কিন্তু জাহাজ যে এত দ্রুত চলে আমার জানা ছিল না।
খুব তাড়াতাড়ি জাহাজটা ওই বিশাল চ্যানেল থেকে বের হয়ে গেল, আর সাথে সাথে এই চোখের পলকেই মনে হলো বিশাল সমুদ্রে চলে আসলো। ভয় আর এক্সাইটমেন্ট সব যেন একই সাথে আমার মধ্যে চলছে সেই সময়। আকাশটা কেমন যেন মনে হচ্ছে কিছু দিয়ে ঢেকে আছে। ওগুলো মেঘ না, ঠিক কুয়াশাও না, কেমন যেন ঝাপসা, কিন্তু আকাশের ওই পাশে মনে হচ্ছে কিছু আছে, আলোর মতো কিছুটা মনে হচ্ছে। ধরেন জেলির মতো কিছু দিয়ে আকাশটাকে ঢেকে রাখা হয়, আর ওই পাশের আলোটা কিছুটা জেলির মাঝে হালকা হালকা থেকে ঘন হয়ে আলো বেরোবার চেষ্টা করছে। কিন্তু একটা সময় ভীষণ হাওয়া শুরু হয়ে গেল। ওদিকে বুলেট গতিতে এই সুবিশাল সমুদ্রে আমাদের জাহাজটা এগোতে লাগলো। ঢেউগুলো মনে হচ্ছে ক্রমশই বাড়তে শুরু করেছে। প্রচুর বাতাস, আমি রীতিমতো জমে যাচ্ছি। এরপরে এমন এক দৃশ্য দেখি যা আমার আজীবন মনে থাকবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এত সুন্দর আকাশ আমি আমার জীবনে কখনোই দেখিনি, আর দেখব কিনা তাও জানি না। আমি অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করি। দেশের বিভিন্ন প্রান্তের রাতের আকাশ আমি দেখেছি, খালি চোখে কিংবা টেলিস্কোপে। বাইনতো এরকম আকাশ আমি দেখতে পারিনি। মনে হচ্ছে আকাশ গঙ্গার এক বাহু আমার উপর ধসে পড়ছে। নক্ষত্রের মেলায় যেন আমি হারাতে বসেছি। প্রত্যেকটা নক্ষত্র যেন গিলে খাবে এমন লাগছে। আর এর মধ্যে সবথেকে অমায়িক দৃশ্যটা আমার চোখে পড়ে এরপর। তলোয়ারের মতো তীক্ষ্ণ মহান স্রষ্টার আরেক সৃষ্টি আমায় বিমোহিত করে দেয়। এত তীক্ষ্ণ সরু কিন্তু একদম স্পষ্ট চাঁদ আমার এর আগে দেখার সৌভাগ্য হয়নি। আশপাশের উত্তাল সমুদ্রের মাঝে ঝড়ো হওয়ার মাঝে আমি শীতে কাঁপছিলাম। বারবার মনে হচ্ছে এই তো পড়ে যাব, এই তো ছিটকে যাব। মাথার উপর লক্ষ কোটি নক্ষত্র, ছায়াপথের একাংশের উজ্জ্বলতায় চোখ ঝলসে দেবার উপক্রম। তারপর আবার অপরূপ সুন্দর চাঁদ, নতুন চাঁদ যাকে বলে, সবেমাত্র জন্ম হয়েছে বোধহয়। একেই বুঝি বলে ভয়ঙ্কর সুন্দর। আমি আসলে কোনো শব্দ দিয়ে এই অনুভূতি আপনাদের কাছে বোঝাতে পারবো না, আর আসলে বোঝাতে চাইও না। আল্লাহ তাআলার সৃষ্টির জগৎ কতটা সমৃদ্ধ আর সৌন্দর্যে পরিপূর্ণ সত্যিকার অর্থে বোঝার ক্ষমতা আমাদের নেই। না জানি সে সকল আল্লাহর বান্দারা জান্নাতে প্রবেশের সুযোগ পাবেন, তারা কি পরিমাণ সৌন্দর্য অবলোকন করার সৌভাগ্য পাবেন। এই জাগতিক দৃশ্যমান মহাবিশ্বটাই যদি এতটা নিয়ামতে পরিপূর্ণ থাকে, তাহলে ওই জান্নাতগুলো ঠিক কতটা নিয়ামত সমৃদ্ধ হবে তা আমাদের হয়তো কল্পনাতেও আসবে না। হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করে, বমি হবে এমন অবস্থা। জাহাজ এতটাই দুলছে আমাকে একবার শূন্যে তুলে দিচ্ছিল, আবার ফেলে দিচ্ছে। আমি আর নিতে পারছিলাম না। আসলে সবকিছু একই সাথে হজম করা আমার জন্য ও সময় অসম্ভব হয়ে পড়েছে। এত বড় ঢেউ সহ্য করার ক্ষমতা মানুষের হবে না, আর হলেও অন্তত আমি আর সহ্য করতে পারছি না। আমি বাধ্য হই বলি, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও, আর সম্ভবই না। এরপরই যেন আকাশ ভেঙে একটা ঢেউ এসে পড়ল আমার উপর, আর ওটা পড়ার পরে যেন জাহাজটা আরো উঁচুতে লাফিয়ে উঠল। আমি রেলিং ধরতে গিয়েও পারলাম না, ছিটকে উপরে উঠে গেলাম। আর তখনই বিশাল আকারের চাদরের মতো কিছু একটা এসে আমাকে জাপটে ধরল, এমনভাবে আমাকে পেঁচিয়ে ধরল আমি যেন বাহিরে হাত পা কিংবা মুখ কিছুই দেখতে পারলাম না। খানিকক্ষণ পর বুঝলাম আমি আর শূন্যে নেই, একটা শক্ত জায়গায় আমাকে রাখা হয়েছে। আমি চোখ খুললাম, আমার সামনে বিশাল সমুদ্র আর তার ভয়ঙ্কর জলরাশি আছড়ে পড়ছে আমি যেখানে অর্ধ বসা অবস্থায় আছি সেটার নিচে। আমি তখন উঠে বসতে পারছিলাম না। চিত হয়ে পিঠ ও ঘাটে উঁচু করে অর্ধ শোয়া অর্ধ বসা অবস্থায় আছি। আমি সমুদ্র থেকে অনেকখানি উঁচুতে, অনেকটা খাম্বার মতো একটা জায়গায় বসে আছি। আমার নিচে চারিদিকে সমুদ্রের থই থই জলরাশি। আমার পাশে উনি দাঁড়িয়ে আছেন। আমি ওনার দিকে তাকাতে উনি বলল, কিচ্ছু হবে না। এই সমুদ্রের বিশালতার চেয়ে হারানোর নেশা বেশি, সৌন্দর্যের চেয়ে আতঙ্ক বেশি। তুমি থাকো আমার সাথে, ওরা যাক, তুমি চলো আমার সাথে, ভয় নেই। আমি কিছু বলতে পারলাম না। আসলে আমার কোনো কথা বেরোচ্ছিল না। বুঝতে পারছি আমার চোখে জ্বালা করছে, কান ভারী হয়ে যাচ্ছে, নাকে মুখে অনেকখানি পানি গিলেছি। আমার প্রচুর ঘুম ধরছে, শরীর মনে হলো ছেড়ে দিচ্ছে। এরপর কি যেন হয়েছে আমার মনে নেই, শুধু একটা দৃশ্যই আবছা আবছা মনে আছে।
আমি যেন আকাশ থেকে পানির মধ্যে পড়ছি, কিন্তু পড়ছি আর পড়ছি, এর আর কোনো শেষ হচ্ছে না। পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙে। আমি আমার বিছানায় কিছুক্ষণ থম ধরে শুয়েছিলাম। হঠাৎ সব মনে হতেই ধরফর করে বিছানা থেকে উঠে পড়ি। রুম তখনও অন্ধকার। জানালা দিয়ে বাইরে দেখলাম ভোরের নীল আভা কিছুটা ছড়িয়েছে। ফজরের আজান বোধহয় হয়ে গেছে, তবু কয়টা বাজে সেটা দেখার জন্য মোবাইলটা খুঁজলাম, কিন্তু পুরো রুমে কোথাও মোবাইল ফোনটা খুঁজে পেলাম না। সাথে সাথে মনে হলো ছাদের কথা, আমার বিড়ালটার কথা। আমার বিড়ালটা কোথায়? আর দেরি করলাম না, ছাদে উঠে দেখি আমার মোবাইলটা সেখানে পড়ে আছে, তবে অক্ষত অবস্থায় আছে। 5টার মতো বাজে তখন, কিন্তু আমার বিড়ালটাকে সেখানে আর দেখলাম না। আমি জানি না কি লিখছি, আদৌ আপনাদের কিছু বুঝাতে পারছে কিনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে। টাওয়ারের টেকনিশিয়ান হিসেবে কাজ করতাম। এক রাত্রে জরুরি কল আসে, একটি প্রত্যন্ত গ্রামের টাওয়ার নাকি হঠাৎ বন্ধ হয়ে গেছে। লোকজন বলেছিল রাতের পর ওই টাওয়ারের কাছে কেউ যায় না। আমি অবশ্য এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না। রাত 1টার দিকে মোটরসাইকেল নিয়ে পৌঁছাল। চারদিকে ঘন কুয়াশা, দূরে শুধু টাওয়ারের লাল বাতিটা টিমটিম করে জ্বলছে। টাওয়ারের গেট খুলতেই কানে এলো যেন কেউ খুব আস্তে আস্তে বলছে, উপরে আসো। আমি চারদিকে তাকাই, কেউ নেই। ভাবলাম বাতাসের হয়তো বা শব্দ। সিঁড়ি বেয়ে উপরে উঠেছি, হঠাৎ লক্ষ্য করলাম আমার পায়ের শব্দের সঙ্গে আরেকটা পায়ের শব্দ হচ্ছে। আমি থামতেই সেই শব্দও থেমে গেল। আমি আবারও হাঁটলাম, আবার দুজনের পায়ের শব্দ। এবার আমার বুকের ভিতরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। টাওয়ারের একবারে উপরে উঠে দেখি সব যন্ত্রপাতি ঠিকই আছে, কিন্তু একটি পুরনো কাঠের চেয়ার রাখা। কেউ যেন কিছুক্ষণ আগেই সেখানে বসেছিল। ঠিক তখনই আমার ওয়াকি টকিতে আওয়াজ এলো, রাকিব ভাই আপনি এখন কোথায়? আমি বললাম টাওয়ারের উপরে। উপাস থেকে কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর কাপা গলায় উত্তর, অসম্ভব, আমরা তো সিসিটিভিতে দেখছি আপনি এখনো গেটের সামনেই দাঁড়িয়ে আছেন। আমার শরীর হঠাৎ জমে গেল। ধীরে ধীরে আমি ঘুরে তাকালাম। চেয়ারটা এবার একজন বসে আছে, মুখটা দেখা যাচ্ছে না, শুধু সাদা কাপড়ে ঢাকা। সে খুব ধীরে ধীরে মাথা তুলল। কাপড়ের নিচে কোনো মুখ ছিল না, অন্ধকারের মতো এক ফাঁকা গর্ত। তারপর সে আমার গলায় আমার নিজের কণ্ঠ বলল, তুই নিচে যা, আমি আজ থেকে উপরে থাকব। পরের মুহূর্তে আমি নিচে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। পরের দিন গ্রামের এক বৃদ্ধ বললেন, বহু বছর আগে ওই টাওয়ার তৈরির সময় এক শ্রমিকের উপর ওখানে নাকি শ্রমিক মারা যায়। তারপর থেকে মাঝে মাঝে কেউ একজন টাওয়ারের উপর বসে থাকতে দেখে। আজও রাত 2:17 নাকি ওই টাওয়ারের দিকে তাকালে লাল বাতির পাশে আরেকটি ছায়া দাঁড়িয়ে থাকে। আর যদি কখনো শুনতে পান উপরে আসো, তাহলে কোনোভাবেই সাড়া দিবেন না। এর পর ঠিক আমি অজ্ঞান হওয়ার পর আমার যখন জ্ঞান ফিরে, চোখ খুলেই দেখি আমি টাওয়ারের নিচে শুয়ে আছি। পাশে গ্রামের কয়েকজন মানুষ, তারা বলল আমাকে তারা গেটের সামনে অসচেতন অবস্থায় পেয়েছে। কিন্তু একটা বিষয় আমার মাথায় কোনোভাবেই আসছিল না। আমার জ্যাকেটের পকেটে একটি ছোট্ট কাগজ, সেখানে কাপা হাতে লেখা মাত্র 4টি শব্দ, আজান নয়, আজ নয়, আবার আসবে। আমি কাউকে কোনো কিছু বলিনি। চাকরি ছেড়ে অন্য শহরে চলে গেলাম। প্রায় 1 বছর কেটে গেল। এক রাতে ঠিক 2:17 আমার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। রিসিভ করতেই কোনো কথা নেই, শুধু বাতাসেরই শব্দ। তারপর খুব ধীরে ধীরে বলল, উপরে আসো। আমি ভয়ে ফোনটা কেটে দিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর দেখি ফোনের স্ক্রিনে কোনো কল স্টোরিয়ে নেই, যেন কলটি আসেনি। পরের দিন অফিসে গিয়ে শুনলাম যে টাওয়ারে আমি শেষবার গিয়েছিলাম
সেখানে নতুন একজন টেকনিশিয়ান কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে। সিসিটিভিতে দেখা গেছে সে একাই সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। তার ঠিক পেছনে একটি সাদা অবয়ব। ক্যামেরায় সেটি স্পষ্ট দেখা গেলেও ছেলেটি যেন তাকে দেখতেই পাচ্ছিল না। এরপর ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায় আর তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। ঘটনার কয়েকদিন পর তদন্তের জন্য পুলিশ টাওয়ারের চূড়ায় ওঠে। সেখানে কোনো মানুষ ছিল না, শুধু একটি পুরনো কাঠের চেয়ার, আর চেয়ারের উপর রাখা ছিল একটি মোবাইল ফোন। ফোনের স্ক্রিনে শেষ রেকর্ডিংও চালু ছিল। রেকর্ডিংয়ে শুধু একটি বাক্যই শোনা যায়, আরেকজন চলে এসেছে, এবার আমি নিচে নামতে পারি। তারপর রেকর্ডিংয়ের শেষ 1 সেকেন্ডের জন্য ক্যামেরাতে যে মুখটি দেখা যায় সেটি নিখোঁজ টেকনিশিয়ানের নয়, বরং সেটি ছিল আমার নিজেরই মুখ। তারপর থেকে আমি কখনো রাত 2:17 ফোন ধরিনি, কারণ আমি এখনও মাঝে মাঝে অচেনা নাম্বার থেকে কল আসলে এখনও শোনা যায় উপরে এসো। তারপর আর নিজেকে কোনোভাবেও সামলাতে পারলাম না। সব কিছু ভুলে যাওয়ার জন্য শহর ছেড়ে অন্য জায়গায় চলে গেলাম। 3 বছর কেটে গেল, কোনো ফোন নেই, কোনো অদ্ভুত ঘটনা নেই। আমি ভাবলাম হয়তো সব শেষ, কিন্তু এক বর্ষার রাতে হঠাৎ দরজায় 3 বার টোকা পড়ল। ঘড়িতে সময় 2:17। দরজার ফুটো দিয়ে বাইরে তাকাল, দেখলাম কেউ নেই। দরজা খুলে দেখি মেঝেতে কাদামাখা জুতোর ছাপ। ছাপগুলো বাইরে থেকে ভিতরে এসেছে, কিন্তু ভিতর থেকে কোথাও যায়নি। আমার বুক হঠাৎ ধুরপুর ধুরপুর করতে লাগলো। ঠিক তখনই বেডরুম থেকে ভেসে এলো, তুই এত দেরি করলি কেন? ঘরে তো আমি একাই থাকি। ধীরে ধীরে বেডরুমে ঢুকলাম। আলমারির আয়নায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে আমার মতোই দেখতে, একই মুখ, একই পোশাক, কিন্তু সে শুধু হাসছে, আমি তো হাসছি না। সে আয়নার ভিতর থেকে হাত তুলে কাছে ঢুকতে লাগলো। তারপর আয়নার ওপাশ থেকে বলল, এতদিন আমি ওখানে ছিলাম, এবার তুই আসবি। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ড, আবার আলো জ্বলে উঠতেই দেখি আমি আয়নার ভিতরে দাঁড়িয়ে, আর আমার ঘরের ভিতরে আমার মতো দেখতে অন্য একজন ধীরে ধীরে দরজা খুলে বাইরে চলে যাচ্ছে। আমি কাছে যতই যাই না, কাছে যতই আঘাত করি, কোনো শব্দই যেন বাইরে পৌঁছায় না। শুধু দেখতে পাই সে একবার ঘুরে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর ফিসফিস করে বলল, চিন্তা করিস না, তোর জীবনটা এখনো আমি বাঁচাবো। এরপর থেকে যদি কোনো গভীর রাতে আপনি আয়নার নিজের প্রতিবিম্বকে 1 সেকেন্ড দেরিতে নড়তে দেখেন, তাহলে দ্বিতীয়বার তাকাবেন না, কারণ সব প্রতিদ্বন্দ্বী আপনার নয়। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।